হ্যালো, এই যে শুনুন, এই যে এদিকে দেখুন, আমি এখানে। এত রাতে একটি মেয়ের কণ্ঠ শুনে সত্যি আমি খুব ভয় পেয়ে গেলাম। বন্ধুদের সাথে পার্টি শেষ করে রাতে 2টার বাসায় ফিরলাম। হঠাৎ কেউ আমাকে পেছন থেকে ডাক দেয় আর আমি থেমে যাই। পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মেয়েটিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করা শুরু করি। মেয়েটি বোরকা পরা, হাত মোজা পরা, শুধু চোখ দুটো ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। কিন্তু চোখ দেখে যে কেউ বলে দিতে পারবে যে মেয়েটি অপরূপ সুন্দরী। আমি তাকিয়েছিলাম মেয়েটির দিকে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মেয়েটির কথায় আমার ধ্যান ভাঙল। আমাকে বলছেন? জি বলেন, কি বলবেন? আমাকে একটু সাহায্য করতে পারবেন? কি ধরনের সাহায্য? আর আপনি একটা মেয়ে হয়ে এত রাতে এই নির্জন রাস্তায় কেন? আমি একটা বিপদে পড়েছি। আপনি কি কোনো বাজে মতলবে রাস্তায় আছেন? দেখুন, আমি একটা ভদ্র ও সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। কিন্তু কোনো সম্ভ্রান্ত পরিবারের মেয়ে তো এত রাতে রাস্তায় থাকে না। আপনার এই কথা বলা স্বাভাবিক, কিন্তু আমি সত্যি একটা বিপদে পড়েছি। কি বিপদে পড়ছেন একটু খুলে বলবেন? আমি ঢাকা এসেছিলাম আমার মামার বাসায়, কিন্তু রাস্তায় আমার সব কিছু ছিনতাই হয়ে যায়। আপনি তাহলে মামার বাসায় গেলেই তো পারেন। আমি এই প্রথম ঢাকা আসলাম, এর আগে কখনো মামার বাসায় যাই নাই। আপনাদের মেয়েদের সাহস একটু বেশি। অচেনা জায়গায় যাইতেছেন, তাহলে একা কেন? আসলে রাস্তায় খারাপ কিছু হলে তো বলবেন ছেলেরা ভালো না। আসলে দোষ তো আপনাদের। আসলে আমার মা অনেক আগেই মারা গেছে। মা মারা যাবার পর বাবা আবারও বিয়ে করে, কিন্তু কয়েক বছর আগে আমার বাবাও মারা যায়। বাবা মারা যাবার পর আমার উপর সৎমায়ের অত্যাচার বেড়ে যায়। এখন আমার সৎমা টাকার জন্য আমাকে জোর করে এক বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিতে চায়। তাই আমি পালিয়ে আমার মামার বাসায় যাইতেছিলাম। আপনার মামাকে বাস স্ট্যান্ডে আসতে বলেন নাই? মামাকে আসতে বলেছিলাম, মামাও আমাকে নিতে আসছিল, কিন্তু বাস থেকে নামার পরেই আমার সব কিছু ছিনতাই হয়ে যায়। আপনি পুলিশ স্টেশনে গেলে তো পারতেন। আমি যে কিছুই চিনি না। আপনি আমার কাছে সাহায্য চাইছেন কেন? আমিও তো একটা খারাপ মানুষ হতে পারি। সেটা হতেই পারে, কিন্তু আপনাকে দেখে আমার খারাপ মনে হয় নাই তাই। মানুষকে বাহির থেকে দেখেই সে ভালো বা খারাপ বলে দিতে পারেন? এটা কি একটু বেশি বেশি হয়ে গেল না? আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? আমাকে আজকে রাতে একটু আশ্রয় দিন, তাহলেই হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন মাথা নিচু না করে চলেন আমার সাথে। কোথায় যাব? আরে আপনি একটু আগেই তো আমার কাছে আশ্রয় চাইলেন। জি। আমার বাসা এখান থেকে খুব একটা দূরে না, 10 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব। আমি আর মেয়েটি আমার বাসার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম। ও, আমার পরিচয়টা দিতেই তো ভুলে গেছি। আমি লিয়াস ইসলাম, বাবা মায়ের বড় ছেলে। আমার একটা ছোট বোন আছে। আমি লেখাপড়া শেষ করে এখন পুলিশের অতিরিক্ত আইজিপি। মাত্র 1 বছর হলো আমার চাকরির বয়স। অনেকদিন পর সব বন্ধুরা একসাথে হয়েছিলাম, তাই আজকে একটু রাত হয়ে গেল। কথা বলতে বলতে আমি বাসার সামনে এসে গেলাম। চাবি দিয়ে দরজা খুলে ভেতরে গেলাম। মেয়েটি মনে হয় একটু বেশি চিন্তায় পড়ে গেল। আপনাকে একটু চিন্তিত মনে হচ্ছে। আসলে আপনি কি জানতে চান বলে ফেলুন। বাসায় কি আপনি একাই থাকেন? কেন বলুন তো? আসলে কাউকে দেখতে পাচ্ছি না, তাই জিজ্ঞেস করলাম। আসলে সবাই একটু গ্রামের বাসায় গেছে, 2-1 দিনের মধ্যেই চলে আসবে। তার মানে আজকে বাসায় শুধু আপনি আর আমি? আমি জানি আপনার মাথায় কি চিন্তা আসতেছে, কিন্তু আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। হুম। আপনার সাথে তো কোনো জামা কাপড় নেই। না। আচ্ছা, আপনি কি পরতে পছন্দ করেন? ঠিক বুঝলাম না। আমি বলতে চাচ্ছি যে আপনি কি 3 পিস পরতে পছন্দ করেন নাকি শাড়ি? আমি 3 পিস বেশি পরি। ঠিক আছে, আমার সাথে আসুন। মেয়েটিকে নিয়ে আমি 2 তলায় গিয়ে একটা রুমের ভেতরে প্রবেশ করলাম। এটা কার ঘর? এটা আমার আম্মুর ঘর। মেয়েটি রুমের চারদিকে তাকিয়ে দেখে বলল, ঘরটা অনেক সুন্দর করে সাজানো গোছানো। আম্মু সবসময় রুম এভাবে গুছিয়ে রাখে। আমি একটা ওয়ারড্রপ খুললাম। এদিকে একটা আসুন। জি বলুন। এখানে অনেক 3 পিস আছে, যেটা ভালো লাগে সেটা নিয়ে পড়ুন। আমার আম্মু কিছুটা চিকন, অনেকটা আপনার মতো। আমার মনে হয় ড্রেস নিয়ে কোনো অসুবিধায় পড়তে হবে না আপনাকে। আমার আসলে আমি বুঝতে পেরেছি। এই সেকেন্ড টয়ারে কিছু বোরকা আছে, আর থার্ড টয়ারে হিজাব, হাত মোজা, পা মোজা আছে। এছাড়াও যদি আপনার কিছু লাগে, মানে আমি বলতে চাইছি যে মেয়েদের ব্যক্তিগত জিনিস, তাহলে ওই পাশের
আলমারিতে সব পেয়ে যাবেন। আমার কথা শুনে মেয়েটি একটু খুশি হয়েই বলল, আপনাকে ধন্যবাদ দিলে কম হবে। আমি কিছু বলবো না, আল্লাহ নিজেই এর প্রতিদান আপনাকে দিবেন। আপনি বাসা থেকে কখন বের হয়েছেন? সকালে ফজরের নামাজ পড়ে বের হইছি। তার মানে কালকে রাতের পর আপনার পেটে আর দানা পানি পড়ে নাই? হুম। আচ্ছা, সমস্যা নেই। আপনি ফ্রেশ হয়ে নিচে ডাইনিং টেবিলে এসে বসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি। লাগবে না, আমি পানি খেয়েই থাকতে পারবো। পানি খেয়ে থাকবেন কেন? এমনিতেই আপনাকে ঝামেলায় ফেলে দিচ্ছি, আপনাকে আর আমি কষ্ট দিতে চাই না। আপনাকে কে বলেছে যে আপনি আমায় ঝামেলায় ফেলে দিলেন? আমি জানি আমার জন্য আপনার সমস্যা হইতেছে। মনে করেন আমি একটা বিপদে পড়েছি আর আপনার বাসায় আশ্রয় নিয়েছি, তাহলে কি আপনি আমাকে না খেয়ে নিজে খেতে পারবেন? তারপরেও। আর কোনো কথা বলবেন না, আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, খেয়ে তারপর ঘুমাবেন, ঠিক আছে? জি, আচ্ছা। আমি নিচে আসতে লাগলাম, তখন আবার মেয়েটি পেছন থেকে ডাক দিল। একটু শুনুন। জি, কিছু বলবেন? আমার জায়নামাজ প্রয়োজন ছিল, আসলে সারাদিনের নামাজ কাজা পড়তে হবে। আপনি এত ক্লান্ত তাও নামাজ পড়বেন? এই কাঁচা নামাজ পড়ার পরেও সঠিক সময়ে নামাজ না পড়ার জন্য পরকালে আমার শাস্তি পেতে হবে। তাহলে চিন্তা করুন, যদি নামাজ না পড়ি তাহলে আমার আরও বেশি শাস্তি পেতে হবে। জি, বুঝলাম। জায়নামাজটা? জানামাজ ওই আলমারিতে আছে। ঠিক আছে। আপনি তাহলে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিচে আসুন আর দরজা লক করে নিন। জি। আমি নিচে এসে রান্নাঘরে গেলাম। ফ্রিজ খুলে দেখি কোনো খাবার নেই, আর খাবার থাকার কথাও না, কারণ আজকে আমি রান্না করি নাই। সকালে আর দুপুরে রেস্টুরেন্টেই খেয়েছি, আর রাতে তো পার্টি থেকেই আসলাম। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2:35 বাজে। আমারও একটু একটু ক্ষুধা লাগছে। অল্প সময়ে কি রান্না করা যায় সেটাই ভাবছিলাম। এখন বেশি রান্না করা সম্ভব না, তাই একটা সাধারণ খাবার রান্না করা শুরু করলাম। রাত 3:30 বাজে। আমি ডাইনিং টেবিলে বসে ফোনে খেলছিলাম। হঠাৎ সিঁড়ি দিয়ে কারো নামার শব্দ শুনতে পেলাম। উপরে তাকিয়ে আমি অবাক। ডিপ গ্রিন কালার বোরকা আর হিজাব, যদিও আমার প্রিয় রং নেভি বলল, তারপরেও এই রংটা নতুন করে ভালো লাগতে শুরু করছে। মেয়েটির শুধু চোখ দুটা দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে জান্নাত থেকে হুড়পুরি নেমে আসতেছে। আমি তাকিয়ে আছি, কখন যে মেয়েটি আমার একদম সামনে এসে দাঁড়িয়েছে আমি জানি না। আমি এক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েছিলাম। হঠাৎ কি দেখেন এভাবে? পরি দেখতেছি। আপনি কি শুনতেছেন আমার কথা? মেয়েটি আমার চোখের সামনে হাত নাড়িয়ে একটু জোরেই কথাটি বলল। আমি চমকে গিয়ে বললাম, এ কি, আপনি কখন এলেন? আপনাদের বাসাটা অনেক সুন্দর। কি বলেন? আমার কাছে তো এতটা ভালো লাগে না। নিজের বাড়ি তো, তাই হয়তো ভালো লাগে না। হয়তো। আচ্ছা, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জি, বসতেছি। মেয়েটি আমার একদম সামনের চেয়ারে বসলো। আমি সোজা সামনে তাকাতেই মেয়েটির চোখের সাথে আমার চোখ পড়তেছে। এটা এমন একটা অবস্থা যে মেয়েটিকে দেখতেও ইচ্ছে করতেছে, আবার সামনে তাকাতে পারছি না। মেয়েটির চোখে অসম্ভব পরিমাণ মায়া, যেটা আমাকে ক্রমশ পাগল করে তুলছে। সামনে তাকালেই দুজনের চোখে চোখ পড়তেছে, আর দুজনেই লজ্জায় মাথা নিচু করে নামিয়ে ফেলতেছি। তাই আমার ফোনের দিকে তাকিয়ে কথা বলছিলাম, আর মাঝে মাঝে মেয়েটির দিকে তাকাইতেছিলাম। এখানে কোনো অসুবিধা হইতেছে না তো? কি যে বলেন, অসুবিধা হবে কেন? আচ্ছা, আপনার কি কোনো খাবার অ্যালার্জি আছে? না তো, কিন্তু কেন বলুন তো? না, আসলে অনেক মানুষ আছে যাদের কিছু কিছু খাবার খেলে সমস্যা হয়, তাই বললাম। না, আমার কোনো সমস্যা নাই। খাবার মনে হয় হয়ে গেছে, আপনি হাত ধুয়ে আসুন, আমি খাবার দিতেছি। আমি খাবার আনতে গেলাম, আর মেয়েটি হাত ধুয়ে টেবিলে এসে বসে অবাক হয়ে বলল, আপনি রান্নাও করতে পারেন? আমি ছেলে মানুষ বলে কি রান্না করতে পারবো না? না, তা নয়। ও, আমি বুঝতে পেরেছি। আপনি চিন্তা করবেন না, হয়তো খুব ভালো হয় নাই, কিন্তু খেতে কোনো অসুবিধা হবে না। কি যে বলেন, আমি আসলে জানতে চাইছিলাম যে কেন রান্না শিখেছেন। আমার বউ কেমন হবে, রান্না পারবে কি পারবে না, তার রান্না খাওয়া যাবে কি যাবে না সেটা তো আর জানি না, তাই রিস্ক নিলাম না। বউ রান্না না পারলে নিজেই বউকে রান্না করে খাওয়াবো। মেয়েটি আমার কথা শুনে খুব অল্প শব্দে হাসতে লাগলো। এই প্রথম আমি মেয়েটিকে হাসতে দেখলাম। সেই হাসির মাধুর্যতা অনেক। আমি কিছু সময়ের জন্য মেয়েটির হাসির মধ্যে হারিয়ে গেলাম, কোনো রকম নিজেকে সামনে নিলাম। আপনি হাসছেন কেন? আপনার কথা শুনে হাসছি। হাসতেছেন, সমস্যা নাই,
খাবারগুলো খেয়ে নেন, না হলে ঠান্ডা হয়ে যাবে। বিরিয়ানি কি আপনার প্রিয় খাবারগুলোর মধ্যে একটা? বলতে পারেন, কিন্তু হঠাৎ আপনার এটা মনে হলো কেন? আসলে এত খাবার থাকতে আপনি বিরিয়ানি রান্না করলেন তাই বললাম। ও আচ্ছা, আরও খাবার আছে। আরও আছে? জি, এই নেন, 1 গ্লাস গ্লুকোজ আর 1 গ্লাস কাঁচা আমের জুস। এগুলোও কি খেতে হবে? একে তো সারাদিন বাসে যাতায়াত করেছেন, আবার কিছু খাওয়া দাওয়া করেন নাই, এগুলো খেলে ভালো লাগবে। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। জি, আপনি খাচ্ছেন না কেন? আমি আপনার সামনে এইভাবে খেতে পারবো না। আমি বুঝতে পেরেছি ব্যাপারটা। আপনি এখানে বসে খাবার খান, আমি সোফায় বসে খাইতেছি। আর আপনি চিন্তা করবেন না, আমি আপনার ফেস দেখার জন্য বিন্দুমাত্র চেষ্টা করব না। ধন্যবাদ আপনাকে। খাবার খারাপ হলে ক্ষমা করে দিবেন, আর খাওয়া শেষ হলে আমাকে ডাক দিবেন। আমি আমার খাবারের প্লেট নিয়ে সোফায় বসে খেতে লাগলাম, আর মেয়েটি টেবিলে বসে খেতে লাগলো। আমার খাওয়া অনেক আগেই শেষ হয়ে গেছে। খাওয়া শেষ করে মেয়েটি আমার দিকে না তাকিয়েই, প্লেটটা কোথায় রাখবো? আপনি হাত ধুয়ে নিন, আমি প্লেট নিয়ে যাইতেছি। মেয়েটি আর কোনো কথা না বলে হাত ধুয়ে গেল, আর আমি প্লেট দুইটা রান্নাঘরে নিয়ে ধুয়ে ফেললাম। এসে দেখি মেয়েটি চেয়ারে বসে আছে। আমার রান্না করা খাবার কি খেতে পারছেন? জি, হঠাৎ এই কথা জিজ্ঞাসা করলেন কেন? আমি তো ভালোভাবে রান্না করতে পারি না, তাই বললাম। কে বলেছে রান্না করতে পারেন না? খাবার অনেক ভালো হয়েছে। থাক, আর মিথ্যা বলতে হবে না। না, সত্যিই খাবারটা অনেক ভালো হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। এখন চলেন, ঘুমাতে যাই। মানে কি বলছেন এসব আপনি? আপনি সবকিছু এত উল্টোভাবে নেন কেন? আমি কি আমার সাথে ঘুমানোর কথা বলছি নাকি? আসুন আমার সাথে। জি। আমি মেয়েটিকে দোতলায় নিয়ে গেলাম। মেয়েটি আমার পিছনে পিছনে আসলো। আম্মুর ঘরের সামনে এসে, আপনি আজকে এই ঘরে থাকেন। ঠিক আছে। এই পাশের ঘরটা আমার। যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ডাক দিবেন, আর দরজাটা ভালোভাবে লাগিয়ে দিন। জি আচ্ছা। মেয়েটি দরজা লাগিয়ে দিল, আর আমিও নিজের ঘরে এসে শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে চিন্তা করতে থাকলাম যে কি হইতেছে আমার সাথে। এই মেয়েটি সত্যি কি বিপদে পড়েছে, নাকি আমাকে বিপদে ফেলার জন্য এসেছে? বেশিক্ষণ চিন্তা করতে পারি নাই। কখন যে ঘুমিয়ে গেছি বুঝি নাই। আমার একটা খারাপ অভ্যাস আছে, আমি রাতে যখনই ঘুমাই না কেন ঠিক 7টায় আমার ঘুম ভেঙে যাবে। আর আজকেও তাই হলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, নিচে রান্নাঘরে গিয়ে নাস্তা বানানো শুরু করলাম। 8টার সময় মেয়েটি নিচে নামলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম কেমন হলো? জি ভালো, আপনার? ভালো। আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি খাবার দিতেছি। মেয়েটি ফ্রেশ হতে চলে গেল। মেয়েটির জন্য টেবিলে খাবার দিলাম আর নিজে সোফায় গিয়ে বসলাম। মেয়েটি ফ্রেশ হয়ে এসে খাবার খেতে লাগলো। খাওয়ার মাঝে কোনো কথা হলো না। আমার খাওয়া শেষ। আপনি হাত ধুয়ে টেবিলে বসুন। আমি খাওয়া শেষ করে সব প্লেট রান্নাঘরে রাখলাম। হাত ধুয়ে এসে টেবিলে বসলাম। কি চিন্তা ভাবনা করলেন? কি করবেন? আমি এক্ষুনি চলে যাইতেছি। কোথায় যাবেন? মামার বাসায় যাব। আপনি তো মামার বাসা চেনেন না, আর আপনার ফোন তো আপনার কাছে নাই। তাহলে কিভাবে আপনি আপনার মামার বাসায় যাবেন? ঠিক খুঁজে বের করব। ঢাকা কি আপনার কাছে ছোট জায়গা মনে হয় যে হুট করেই একটা মানুষকে খুঁজে বের করবেন? তাহলে কি করব? এমনিতেই আমি আপনাকে অনেক কষ্ট দিছি, আর দিতে চাই না। দেখেন, বেশি বোঝা ভালো না। যতদিন না আপনার মামাকে খুঁজে পাচ্ছি ততদিন আপনি এখানেই থাকবেন। এখানে? কিন্তু আর কোনো কিন্তু নয়। চিন্তা করবেন না, আপনার কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনার নামটাই তো জানা হলো না। আর আপনি কি করেন? আমার নাম তামান্না। আমি মাদ্রাসার ছাত্রী, এবার ফাজিল পরীক্ষা দিব। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার কোনো ধারণা নেই বললেই চলে। আচ্ছা, আপনার মামার ফোন নাম্বার আছে কি? আমার ওই ফোনে ছিল, কিন্তু ফোনটা তো ছিনতাই হয়ে গেছে। আচ্ছা, আপনার ফোন নাম্বার বলেন, তাহলেই হবে। আমি কোনোদিন ফোন ব্যবহার করি নাই। ওইটা মামার এক বন্ধুর ফোন। মামার সাথে কথা বলার পর মামার বন্ধু আমাকে কিছু টাকা আর ফোনটা দিয়েছিল। আমি শুধু কল ধরতে পারি, আর কিচ্ছু না। আপনার মামার নাম কি আর কোন জায়গায় থাকে সেটা জানেন? মামার নাম রাসেল মুন্সি। কোথায় থাকে ঠিক জানি না, তবে মামা একটা কারখানার ম্যানেজার পদে চাকরি করে। এই ঢাকায় হাজার হাজার কারখানা আছে, এর মধ্যে আপনার মামাকে খুঁজে পাওয়া কষ্টকর। তাহলে এখন কি হবে?
তবে চিন্তা করবেন না, ইনশাল্লাহ খুঁজে বের করব। আপনার বাসা যেন কোথায়? চাঁদপুরে আমার বাসা। ঠিক আছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম লিয়াস ইসলাম। আমি পুলিশের অতিরিক্ত আইজিবি। কি? ভয় পাচ্ছেন কেন? আমাকে ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, আপনি বাসায় থাকেন, আমি অফিসে যাই। জি। আমি নিজের ঘরে এসে রেডি হয়ে অফিসে গেলাম। অফিসে পৌঁছে কয়েকজনকে ডাক দিলাম। প্রায় 200 জনের মতো আমার সামনে দাঁড়িয়ে। অফিসার, এই ঢাকা জেলার যতগুলো কারখানা আছে সব কারখানার ম্যানেজারদের বায়োডাটা আমার দরকার। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। জি স্যার। আমি আমার কাজে এতটাই মনোযোগী ছিলাম যে তামান্নার কথা ভুলেই গিয়েছিলাম। যখন মনে পড়ল তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। তাই এক প্রকার তাড়াহুড়া করে বাসায় গেলাম। বাসায় গিয়ে বেল বাজাতেই তামান্না এসে দরজা খুলে দিল। ভিতরে ঢুকে আমি কিছুটা অবাক। বাড়িটা অনেক বেশি পরিষ্কার আর গোছানো মনে হচ্ছে। এসব কি? আপনি কি করছেন? কোনগুলো? এই যে ঘর পরিষ্কার করা, ঘর গোছানো। জি, আমি করেছি। কি দরকার ছিল এসব করার? সারাদিন কি করব ভেবে পাচ্ছিলাম না, তাই করছি। কেন, ভালো হয় নাই? ভালো হয়েছে, কিন্তু এসব না করলেও চলতো। আচ্ছা, আমি এক্ষুনি রান্না করতেছি। আমি রান্না করছি, আপনি হাত ধুয়ে আসুন, আমি খাবার দিতেছি। আমি কথা না বাড়িয়ে হাত ধুয়ে টেবিলে বসলাম, আর তামান্না আমার জন্য খাবার নিয়ে আসলো। আমার প্লেটে খাবার বেড়ে দিয়ে আমার পাশে দাঁড়িয়ে রইল। আমি খাওয়া শুরু করলাম। সবগুলো খাবার অনেক সুস্বাদু হয়েছে। খাবারগুলো কেমন হয়েছে? অসাধারণ হয়েছে। আপনি খেয়েছেন তো? জি, আমি খেয়েছি। ভালোই করেছেন। আমার মামার কোনো খোঁজ পেলেন? কয়েকজনকে কাজে লাগিয়েছি, কয়েকদিনের মধ্যেই পেয়ে যাব, চিন্তা করবেন না। ও। খাওয়া শেষ করে হাত ধুয়ে নিলাম। শুনুন, আপনি যা করতেছেন সেগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি যদি সময় কাটাতে চান তাহলে আমার ঘরে কিছু উপন্যাস আছে, পড়তে পারেন। আমি এখন আসি, পরে দেখা হবে। আর বাড়ির বাইরে যাবেন না। জি। আমি আবার অফিসে চলে গেলাম। একটা মিটিং ছিল, তাই সন্ধ্যা লেগে গেল। বাসায় গিয়ে যেটা দেখলাম সেটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখলাম যে আব্বুর গাড়ি বাইরে পার্কিং করা। আমি কলিং বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। আমি বাসার ভেতরে ঢুকে বুঝতে পারলাম যে পরিবেশ গম্ভীর। আব্বু আম্মু দুজনের মুখেই চিন্তা রেখা ফুটে উঠেছে। তামান্না দেখি একটা কোনায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে। তোমরা আসছো কখন? একটু আগেই আসছি। মাকে দেখতে পারছিলাম না বলে ছোট বোনকে জিজ্ঞেস করলাম। এই পিচ্ছি, আম্মু কোথায় রে? ছোট বোন লিমাকে সবাই আদর করে পিচ্ছি বলে ডাকে। আম্মু ঘুমাইতেছে। আচ্ছা, তোমরা ফ্রেশ হয়ে নাও, আর আমিও ফ্রেশ হয়ে আসি। কোথায় যাচ্ছিস তুই? এখানে বস। কেন, কি হয়েছে আব্বু? ইতিমধ্যে মাও এখানে চলে এসেছে। মা বলতে লাগলো, এমন একটা কাজ করার আগে একবার আমাদের কথা চিন্তা করলি না? আমাদের মান সম্মানের কথা চিন্তা করলি না? আমি আবার কি করলাম? না বোঝার ভান করছিস কেন? আমি সত্যি বুঝতেছি না। আমরা কয়েকদিনের জন্য বাসায় নাই, আর তুই এসব। আরে মা, আগে বলবা তো আমি কি করছি। আমরা বাসায় নাই আর তুই এই মেয়েটাকে বিয়ে করছিস? কি? আমি বিয়ে করেছি? আমাদেরকে না জানিয়ে বিয়ে করে ফেললি? আরে মা, কাকে বিয়ে করলাম আমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আব্বু তামান্নাকে দেখিয়ে দিয়ে বলল, এই মেয়েকে বিয়ে করে বাসায় আনছিস, আবার বড় বড় কথা। আহা আব্বু, আমি ওকে বিয়ে করতে যাব কেন? প্রথমত বিয়ে করছিস, আবার এখন অস্বীকার করতেছিস। আমি ওকে বিয়ে করেছি, এই কথা কে বলেছে তোমাদেরকে? কেন, আমরা কি কিছু বুঝি না? তোমরা ওকেই জিজ্ঞাসা করো। ওকে জিজ্ঞাসা করতে হবে কেন? আমাদের চোখ কি অন্ধ হয়ে গেছে? তোমাদের ভুল হইতেছে, তোমরা ভুল বুঝতেছ। তুই এখন আমাদের ভুল ঠিক শিখাবি? হ্যাঁ, সঠিকটা তো জানতেই হবে। তোরে নিজের ছেলে ভাবতে ঘৃণা করতেছে। এবার আমার রাগ চরমে উঠে গেল, তাই একটু জোরেই চিৎকার দিয়ে বললাম, প্লিজ তোমরা চুপ করো, আর একটা কথাও বলবা না। পুরো কথা না শুনে কোনো মন্তব্য করা ঠিক নয়। তোমরা আমার পুরো কথা শোনো, তারপর যা মন্তব্য করার তাই করো। আমার কথা শুনে আব্বু আর আম্মু একদম চুপ হয়ে গেল। ওর নাম তামান্না। ওর সৎমা ওকে এক বৃদ্ধ লোকের সাথে ওর বিয়ে দিতে চায়। তাই তামান্না ওর মামার কাছে যাওয়ার জন্য ঢাকায় আসে, কিন্তু এখানে আসার পর ওর সবকিছু ছিনতাই হয়ে যায়।
রাত 2টার সময় আমি বন্ধুর বাসা থেকে আসার সময় তামান্না আমার কাছে সাহায্য চায়, তাই আমি তামান্নাকে বাসায় নিয়ে আসি। তুই একটা গল্প আমাদের বলবি আর আমরা সেটাই বিশ্বাস করব? এটা কোনো গল্প না আব্বু, এটাই সত্যি। মা, তুমি আমার কাছে এসে বসো তো। আম্মু তামান্নাকে উদ্দেশ্য করে কথাটি বলছিল। আম্মুর কথা শুনে তামান্না অনেকটা সংকোচ নিয়ে আম্মুর কাছে গিয়ে বসে পড়ল। তোমার নাম কি মা? আমার নাম তামান্না। আম্মু তামান্নার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, না বুঝে তোমাকে অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করো না। তুমি অনেক লক্ষ্মী একটা মেয়ে। না, আমি কিছু মনে করি নাই। আমি একটা কথা বলবো, রাগ করবেন না তো? তুমি নির্ভয়ে বলো মা। ছোটবেলা থেকেই আমি আমার মায়ের আদর পাই নাই। সৎমা আমাকে অনেক অত্যাচার করত। আমার মনে হইতেছে আমি আপনার কাছে থেকে মায়ের আদরটা পেলাম। আমি কি আপনাকে মামুনি বলে ডাকতে পারি? আমি মনে মনে বললাম, এই মেয়ে বলে কি, আমার আম্মু কি মামুনি বলতে চায়? আম্মু তামান্নার কথা শুনে তামান্নাকে বুকে জড়িয়ে ধরে বলল, অবশ্যই মা, এসো আমার কাছে এসো। আম্মু তামান্নাকে জড়িয়ে ধরার পর তামান্নাও আমাকে জড়িয়ে ধরল। আমি আর আব্বু নির্বাক দর্শকের মতো দেখতে লাগলাম। এখন কি বলা উচিত ঠিক বুঝতে পারছিলাম না। অন্তত একটা কথা বলা তো উচিত, তাই বললাম, আম্মু আমার অনেক ক্ষুধা লাগছে, খেতে দাও। তুই আর তোর আব্বু, তোরা দুজনেই পেটুক। আরে, এখানে আবার আমাকে টানতেছো কেন? ফ্রেশ হয়ে রান্না করব, তারপর খাবি। আমার খুব ক্ষুধা লেগেছে, এতক্ষণ সহ্য হবে না। তাহলে আমি কি জাদু করে খাবার আনবো নাকি? তোমরা এত দূর থেকে আসছো, তাই আজকে রান্না করতে হবে না। কেন, রান্না কি তুই করবি নাকি? জি না, অনেকদিন হলো একসাথে বাইরে খেতে যাওয়া হয় না, তাই ভাবলাম আজকে বাইরে গিয়ে খেয়ে আসি। সেটাই ভালো, এমনিতেও আমি অনেক ক্লান্ত। তাহলে সবাই রেডি হয়ে আসো, আম্মু তামান্নাকে উদ্দেশ্য করে বলে। মা, তুই আয় আমার সাথে, আমি তোকে রেডি করিয়ে দিচ্ছি। আমিও তোমাদের সাথে যাব নাকি? আমরা সবাই যাব আর তুই যাবি না? এটা কি কখনো হয়? তোমরাই যাও না মামুনি, আমি বাসায় থাকি। বেশি কথা বললে পিটুনি দিব। আয় আমার সাথে। ঠিক আছে মামুনি। তামান্না আর আম্মু রেডি হওয়ার জন্য দোতলায় আমার ঘরে চলে গেল। আমিও আর দেরি না করে রেডি হতে গেলাম। আমি রেডি হয়ে এসে দেখি আব্বু নিচে বসে আছে। আমি আব্বুর কাছে গেলাম। আব্বু, তুমি এত তাড়াতাড়ি রেডি হয়েছে কিভাবে? হয়েছে আর কি বাবা, সরি, না জেনে তোকে অনেক আজে বাজে কথা বলে ফেলছি। আব্বু বাদ দাও তো। আচ্ছা, আমি গিয়ে দেখি আম্মুর রেডি হইতে কতক্ষণ লাগবে। আমি দোতলায় উঠে আম্মুর রুমের দিকে তাকিয়ে দেখি তামান্না দাঁড়িয়ে আছে। তামান্নাকে দেখে আমি থমকে গেলাম, কারণ নেভি ব্লু বোরকা আর হিজাব, হাত মোজা আর পা মোজা নেভি ব্লু, আমি যেমন পছন্দ করি ঠিক তেমন। দেখে মনে হইতেছে সে আমার জন্যই সেজেছে। সেজেছে বললে ভুল হবে, চোখ দুটা ছাড়া কিছু দেখা যাইতেছে না, কিন্তু চোখ দুটা দেখে বোঝা যাইতেছে প্রসাধনী সামগ্রীর কোনো ছোঁয়া নেই। তামান্নার চোখে অসম্ভব রকম মায়া, ইচ্ছা করে সেই মায়ার সাগরে ডুবে যাই। তামান্নাকে দেখতে দেখতে এতটাই বিভোর হয়ে পড়লাম যে নিজের অজান্তি সুবহানাল্লাহ বলে ফেললাম। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে তামান্নার কাছে দাঁড়ালাম। তামান্না আমাকে দেখে লজ্জায় চোখ নামিয়ে ফেলল। তামান্নার এই লজ্জা পাওয়াটা আমাকে আরো বেশি আকৃষ্ট করে। আম্মু কই? মামুনি রেডি হইতেছে। এত দেরি হইতেছে কেন? মামুনি আমাকে রেডি করে দিয়েছে, এখন নিচে রেডি হইতেছে। বুঝলাম। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? জি বলেন। মাশাআল্লাহ, আপনাকে অনেক সুন্দর লাগতেছে। তামান্না আমার কথা শুনে লজ্জায় একদম লাল হয়ে গেছে। তামান্নার কানের অনেকটা কাছে গিয়ে বললাম, কি কিছু বলছেন না যে? কেউ প্রশংসা করলে ধন্যবাদ দিতে হয়, জানেন না বুঝি? আমি দেখি মামুনি রেডি হয়েছে কিনা। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে তামান্না আম্মুর রুমের ভিতরে চলে গেল। তামান্নার এই কর্মকাণ্ড দেখে আমার মুখে এক চিলতে হাসি ফুটে উঠল। আমি আব্বুর রুমের গিয়ে দেখি আমার পিচ্ছি বোনটা এখনো ঘুমাইতেছে। আপু, এই যে আপু, ঘুম থেকে ওঠো। আমি আরো ঘুমাবো, আমাকে রিডিক্ট করো না ভাইয়া। ঠিক আছে, আমরা বাইরে ঘুরতে গেলাম। আমিও যাব ভাইয়া। ঘুরতে যাওয়ার কথা শুনে বোনটা আমার এক লাফ দিয়ে উঠে বসলো। না আপু, আমরা সবাই যাব, তোমাকে নেওয়া যাবে না। আমিও যাব ভাইয়া, আমাকে নিয়ে চলো। তাহলে তাড়াতাড়ি রেডি হয়ে নাও, তুমি দ্রুত রেডি না হলে তোমাকে ছেড়ে যাব। আমি এক্ষুনি রেডি হইতাছি।
তাহলে তুমি রেডি হয়ে নিচে আসো। না না ভাইয়া, তা হবে না। তুমি নিচে গেলে আমাকে রেখে চলে যাবে, তাই না? তুমি এখানেই থাকবা। আচ্ছা ঠিক আছে, এই আমি বসলাম, তুমি তাড়াতাড়ি আসো। আসলে আমার বোনের বয়স 5 বছর। ও ঘুরতে অনেক পছন্দ করে, আর ঘুরতে যাওয়ার কথা বললে সবকিছু বাদ দিয়ে ঘুরতে যাবে। আমি পিচ্ছি বোনকে রেডি করে নিয়ে আসলাম। দেখি সবাই আমাদের জন্য অপেক্ষা করতেছে। মা আমাকে উদ্দেশ্য করে বলল, তুই কোনো দিন কোনো কাজ তাড়াতাড়ি করতে পারিস? কেন মা, কি হয়েছে? তোর জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি। আমি অনেক আগেই রেডি হয়েছি, তুমি তো দেরি করেছো। আর তোমার মেয়েকে কি রেডি করাবে? হয়েছে, আর কথা বলিস না। এখন তো এই কথাই বলবা। তোমরা থামো তো, আমি গাড়ির চাবি নিয়ে আসতেছি। আব্বু, আমার গাড়ি নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার গাড়িটা গ্যারেজে ঢুকাই। এমনিতে দেশের চোর বেড়ে গেছে। সেটা করতেই পারো। আব্বু গাড়ি গ্যারেজে রাখলো। আমরা বাসা লাভ করে বেরিয়ে আসলাম। আমরা সবাই গাড়িতে বসে পড়লাম। আমি আর আব্বু সামনের সিটে, তামান্না, আম্মু আর পিচ্ছি পিছনে। আমি গাড়ি চালাতেছি। পিচ্ছি তামান্নাকে উদ্দেশ্য করে বলল। তুমি আমার ভাবি, তাই না? তামান্না চুপ করে আছে। ওইটা তোমার একটা আপু। না, আমি জানি এটা আমার ভাবি। বললাম না ওইটা আপু। আমি ভাবি বলেই ডাকবো। ঠিক আছে, তুমি আমাকে ভাবি বলেই ডাকবা। এবার খুশি তো? আমি অসহায়ের মতো কথাগুলো শুনছিলাম। কিছু বলার মতো ভাষা ছিল না আমার। আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। একটা প্রাইভেট কেবিনে গেলাম। একটু পর একটা ওয়েটার আসলো। হ্যালো স্যার, ওয়েলকাম টু ইওর রেস্টুরেন্ট। আপনারা কি খাবেন কাইন্ডলি যদি একটু বলেন? কে কি খাবে বলেন, সবাইকে উদ্দেশ্য করে বললাম। আমি ফ্যাট নোটস ফুলকপি খাবো। লিখে ফেলেন। ওয়েটারকে উদ্দেশ্য করে বললাম। ওকে স্যার। 2টা পেস্ট দিবেন, চিকেন সালাড 2টা, আর 2টা কোল্ড ড্রিঙ্ক। আব্বু আর আম্মু সবসময় এক। থ্যাংক ইউ স্যার। কি রে, তুই কিছু বলছিস না কেন? আমি আসলে এইসব খাবারে অভ্যস্ত নই। আপনি এক কাজ করেন, পেস্তা আর চিকেন সালাদ 4টা নিয়ে আসেন। সবাই সেম খাবার খেলে ভালো লাগবে। স্যার, কোল্ড ড্রিঙ্কস কি 4টা দিব? কোল্ড ড্রিঙ্ক 3টা নেবেন, আর একটা লিমোনেড আনবেন। থ্যাংক ইউ স্যার। দয়া করে আপনারা একটু অপেক্ষা করুন। একটু পরে ওয়েটার খাবার নিয়ে আসলো। আমাদের সামনে আম্মুর কোনো অসুবিধা না হলেও তামান্নার খেতে কিছুটা অসুবিধা হবে। প্রাইভেট কেবিনে 2টা টেবিল। আমি আর আব্বু অন্য টেবিলে গেলাম এবং আম্মু টেবিলটা পর্দা দিয়ে আড়াল করে দিলাম। এক্সকিউজ মি, জি স্যার। আপনি কি রাতে খেয়েছেন? সরি স্যার, বুঝলাম না। আমি বলেছি আপনি কি রাতে খেয়েছেন? ওইটার মাথা নিচু করে ফেললো, যার অর্থ ডিনার করে নাই। আপনি আরও একটা পেস্তা, চিকেন, সালাদ আর কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসেন। জি স্যার। ওইটার খাবার নিয়ে এসে টেবিলে রাখলো। এখন আমাদের সাথে বসেন। স্যার। আরে বসেন। ওইটার আমাদের সাথে বসে খেতে লাগলো। আমি তার চোখে খুশির আভাস দেখতে পেলাম। খাওয়া শেষ করে ওইটার বিল নিয়ে আসলো। বিল দিলাম, সাথে ওয়েটারকে 100 টাকা টিপস দিয়ে বের হয়ে আসলাম। তারপর গাড়িতে ফিল নিয়ে বাসায় আসলাম। গাড়ি থেকে নামার পর আমার আর তামান্নার অনেকবার চোখে চোখ পড়লো। প্রতিবার তামান্নার লজ্জায় চোখ নামিয়ে ফেলছিল, কিন্তু কোনো কথা হয় নাই। তামান্না মা, তুই আমার সাথে ঘুমাবি। মামনি, তোমার কোনো সমস্যা হবে না তো? পিটানি খাবি বলে দিলাম। থাকবো আম্মু। ভাবি, আমি তোমার কাছে ঘুমাবো। আচ্ছা ঠিক আছে। এই অল্প সময়ে তামান্না আমার পরিবারকে আপন করে নিয়েছে। সারাদিন অনেক পরিশ্রম করেছি, তাই আমিও আর দেরি না করে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে তামান্নার কথা চিন্তা করতে লাগলাম। কখন যে ঘুমিয়েছি বুঝতে পারি নাই। হঠাৎ বিকট শব্দে ঘুম ভেঙে গেল। দরজার দিকে তাকিয়ে দেখি দরজায় তামান্না দাঁড়িয়ে আছে। আমার দরজা আপনি কিভাবে খুললেন? দরজা খোলা ছিল। আপনার কিছু প্রয়োজন থাকলে আম্মুকেই বলতে পারতেন। মামনি বলল আপনাকে ঘুম থেকে উঠিয়ে দিতে। আমার অফিসে যাওয়ার তো অনেক দেরি, তাহলে এত তাড়াতাড়ি ডেকে দিতে বলছে কেন? আপনি সময় দেখেন, 7:45 বাজে। আমার ফোনের দিকে তাকিয়ে দেখি 7:47 বাজে। আমি অনেকটা অবাক, কারণ আমার ঘুম প্রতিদিন 7টায় ভেঙে যায়। পরে মনে পড়লো কালকে রাতে অনেক টায়ার্ড ছিলাম, তাই এমন হয়েছে। আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসতেছি। জি আসুন। আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম, আর তামান্না নিচে রান্নাঘরে গেল। মামনি কি করো? সকালের জন্য কি রান্না করব সেটাই ভাবতেছি।
মামুনি আজকে আমি রান্না করি। থাক, আমি রান্না করি। এমনি কালকে গ্রামের বাড়ি থেকে আসছো, আবার আমার সাথে ফজরে উঠছো, আর ঘুমাও নাই। আমার সমস্যা হবে না। না মামুনি, আজকে আমি রান্না করব, তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা মামুনি, কি রান্না করব বলো তো? তোর যা ভালো মনে হয় রান্না কর। ঠিক আছে আম্মু। তামান্না রান্না করতে লাগলো আর আম্মু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আব্বু আর পিচ্চি আগে থেকেই ছিল। আম্মু, কই তুমি? কিরে চিল্লাস কেন? তোমাকে দেখতে মন চাইছে তো তাই। ফাইজলামি বন্ধ কর। আজকে কি তুই ঘুম থেকে উঠতে এত দেরি করলি যে? কালকে একটু বেশি টায়ার্ড ছিলাম, তাই ঘুম থেকে উঠতে পারি নাই। অফিসে কি যাবি না? না আম্মু, ভালো লাগতেছে না, আজকে অফিসে যাব না। স্যারকে কল করে বলেছি। আমাদের কথার মাঝেই তামান্না এসে হাজির। মামুনি সবাই তো এসে গেছে, তাহলে খাবার দেই। আচ্ছা আমি আসতেছি। আব্বু, পিচ্চিকে নিয়ে টেবিলে আসো। আমি, আব্বু আর পিচ্চি টেবিলে বসলাম। আম্মু আর তামান্না খাবার নিয়ে আসলো। খাবার দেখে আমি অনেক খুশি। আলু ভাজি আর লুচি ভাজি আমার ফেভারিট। আম্মু, অনেক ক্ষুধা লাগছে, আমাকে আগে দাও। ভাবি আমাকে বেশি করে দিবা। ঠিক আছে। আমাকে আগে খেতে দিলে সমস্যা কি? তুমি কি দিন দিন ছোট হয়ে যাইতেছো? মা, তুই ওই পেটুককে আগে খাবার দে। আরও দিব আপনাকে? আগে খেয়ে নেই। আমি খাবার খেতে থাকলাম। অনেক মজা হয়েছে, অনেকদিন পরে এমন মজা করে খাবার খাইতেছি। আম্মু, তুমি আর কিছুদিন গ্রামের বাড়িতে থেকে আসলেই পারতে। কেন? গ্রামের বাড়িতে থেকে তোমার রান্নার হাত আরো ভালো হয়েছে। আম্মু, আজকে যা রান্না করেছো না, অসাধারণ হয়েছে। আলু ভাজি তো সেই রকম হয়েছে, মনে হয় আজকে আমি নিজেই সব খেয়ে ফেলবো। আজকে সব রান্না তামান্না করেছে। আমি তামান্নার দিকে তাকাইলাম। যদিও তামান্না হিজাব পরা এবং মুখ ঢাকা ছিল, তারপরেও তামান্নার চোখ দেখে বোঝা যাইতেছে যে তামান্না মুসকি মুসকি হাসতেছে। কিন্তু আমার চোখে চোখ পড়তেই লজ্জায় মাথা নিচু করে ফেলল। আপনাকে ধন্যবাদ, এত সুস্বাদু খাবার রান্না করছেন তার জন্য। সত্যি অসাধারণ রান্না করেছেন। তামান্নাকে উদ্দেশ্য করে কথাটি বললাম। আপনাকেও ধন্যবাদ। আম্মু, তোমরা বসো, একসাথে খাই। ঠিক আছে। আমার কথায় আম্মু আর তামান্না খাবার টেবিলে বসে পড়ল। আম্মু আমাকে খাইয়ে দাও। নিজের হাতে খাও। না, আমাকে তুমি খাইয়ে দাও। পারবো না, চুপ করে নিজে নিজে খাও। আসো আমি তোমাকে খাইয়ে দিতেছি। দেখছো আম্মু, ভাবি কত ভালো, তুমি পচা। পিচ্চির কথা শুনে আমরা সবাই হাসতে লাগলাম। মা দেখিস, বেশি আশকারা দিস না, পরে প্রত্যেকবার খাওয়ার সময় তোকে জ্বালাবে। সমস্যা নেই মামুনি। আমরা সবাই খাওয়া শেষ করলাম। আমি সোফায় বসে একটা বই পড়তেছিলাম। হঠাৎ আম্মু এসে হাজির। কিছু বলবা আম্মু? আমরা শপিং এ যাইতেছি। কি টাকা লাগবে? আমার ক্রেডিট কার্ড নিয়ে যাও। বলছিলাম যে কি বলবা, ক্লিয়ার করে বলো তো। তুই তো অফিসে যাবি না, তাহলে আমাদের সাথে শপিং এ চল। আমার ভালো লাগছে না, তাই অফিসে গেলাম না। আর তুমি বলতেছ শপিং এ যাওয়ার কথা। আমাদের সাথে গেলে সমস্যা কোথায়? সমস্যা আছে, তুমি আব্বুকে নিয়ে যাও। তোর আব্বু তার এক বন্ধুর সাথে দেখা করতে গেছে। ভালো। আচ্ছা, তুমি গ্রামের বাড়িতে যাওয়ার আগেই তো শপিং করলা, এখন আবার কিসের শপিং করবা? আমি কখন বললাম যে আমার জন্য শপিং করতে যাব? তাহলে? তামান্নার জন্য শপিং করতে যাব। ও তাই বলো। তোকে 10 মিনিট সময় দিলাম, রেডি হয়ে আয়। ঠিক আছে। তামান্নার কথা শোনার পর আমি এমনিতেও যাইতাম, কেন জানি এখন শুধু তামান্নার কাছে কাছে থাকতে ইচ্ছে করে। যাই হোক, রেডি হয়ে আসলাম। আম্মু আর তামান্না তিনজন একটা শপিং মলে চলে আসলাম। প্রথমে একটা দোকানে ঢুকলাম যেখানে শুধু বোরকা। দেখ তোমা কোনগুলো তোর ভালো লাগে। মামুনি আমার এসব না হলেও হবে, এমনিই তোমার আমার জন্য অনেক করতেছো। বেশি বড় হয়ে গেছিস তুই। একটা দিব, যা বলছি তাই কর। দেখ তো, এটা ভালো লাগে? মামুনি আমার এসব ভালো লাগে না। তাহলে অনেকগুলো দেখ। মামুনি আমি বোরখা কিনবো পর্দা করার জন্য, কিন্তু এসব বোরখা দিয়ে তো ফ্যাশন শো করা মনে হয়। তাহলে অন্য দোকানে যাই, কি বলিস? দেখ, এখানে ভালো বোরখা আছে। এগুলো ঠিক আছে। দেখ কোনটা ভালো লাগে। মামুনি তুমি দেখো না, আমি ঠিক বুঝতেছি না। আচ্ছা দেখতেছি। কিরে তুই একটু দেখলেও তো পারিস, এভাবে বোকার মতো দাঁড়িয়ে না থেকে আমাদেরকে একটু পছন্দ করে দিলেও তো পারিস। তোমরাই দেখো,
যার জন্য কিনতেছো সে পছন্দ করলেই তো হবে। আমার কথা শুনে তামান্না আমার দিকে তাকালো। তামান্নার চোখ দেখেই বোঝা যায় আমার কথায় কষ্ট পেয়েছে। তামান্না হয়তো আশা করেছিল আমি ওকে বোরকা পছন্দ করে দেব। তামান্নাকে দেখে নিজের খারাপ হতে লাগলো। আচ্ছা ঠিক আছে, আমি পছন্দ করে দিতেছি। দেখি তোর পছন্দ কেমন। আমি দোকানদারকে উদ্দেশ্য করে বললাম, যেসব কালার বলবো ওইসব কালারের বোরকা বের করবেন। জি স্যার, অবশ্যই স্যার। দোকানদার আমার কথায় সব রঙের বোরকা বের করলো। বাহ, তোর পছন্দ তো অনেক ভালো। ছেলেটা কার দেখতে হবে না? হয়েছে, আর ভাব নিতে হবে না তোর। মামুনি, কোনটা নিব দেখো তো। যেটা যেটা ভালো লাগে নে। প্রতিটা গ্রুপ থেকে একটা বোরকা নিতে হবে। এতগুলো কেন? লিয়াস, যা বলতেছি তাই কর। না মামুনি, এতগুলো দিয়ে কি করব বলো তো। আম্মু পরে জোর করে সবগুলো রঙের একটা বোরকা কিনে দিল। তারপরে ম্যাচিং করে হিজাব কিনে দিল। আমি বিল পরিশোধ করে দিলাম। ওইগুলো নিয়ে বাড়িতে যা, আমরা আসতেছি। এখন তোমরা কই যাইবা? তামান্নার জন্য 3 পিস প্লাজো আরো অনেক জিনিস কিনতে হবে। ওইখানে তোকে তো আর নিয়ে যাওয়া যাবে না। সরি, আমি বুঝতে পেরেছি। তোর ক্রেডিট কার্ড দে। মা, এই নাও আমার কার্ড। আমি গাড়িতে আসলাম। 1 ঘন্টা পরে আম্মু আর তামান্না আসলো। এত সময় লাগলো তোমাদের? বেশি কথা বলিস না। আরো কোথায় যাইতে হবে? না, বাসায় চল। বাসায় চলে আসলাম। আম্মু ঘরে গেল আর আমাকে বলল সব উপরে নিয়ে আসতে। তামান্না আমার সাথে ছিল। আপনাকে ধন্যবাদ। কেন? আমার জন্য এত কিছু করার জন্য। এতে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। তারপরে যদি কিছু দিতে চান তাহলে একটা কাজ করতে পারেন। কি কাজ? বোরকাগুলো পরিধান করে আমাকে দেখাবেন। আমি দেখতে চাই আপনাকে কেমন লাগে। যা, কি যে বলেন না আপনি। কি এমন বললাম আবার? কিছু না। তাহলে বোরকা পরে আমাকে দেখাবেন কবে? জানি না, আমি গেলাম মামুনির কাছে। তামান্না এতটাই লজ্জা পেয়েছে যে আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে আম্মুর ঘরে গেল। আমি শপিং ব্যাগগুলো উপরে দিয়ে আসতেই একটা কল আসলো আমার ফোনে। আমি কল ধরতেই অপর পাশ থেকে আমার জুনিয়র অফিসারের কণ্ঠ শুনতে পেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি দ্রুত অফিসে আসুন। কেন, কি হয়েছে? স্যার, একটা সমস্যা হয়েছে। কিন্তু আমি তো আজকে ছুটিতে। স্যার, আমি জানি আপনি ছুটিতে। তাহলে আমাকে আবার কল করছেন কেন? স্যার, সমস্যা নিতান্তই বড়, এই জন্য। ও আচ্ছা, কি হয়েছে আমাকে সম্পূর্ণ বলুন তো। স্যার, এক্স পার্কে জঙ্গিরা কবজা করেছে। অনেক শিশু ওইখানে আছে। কি? জি স্যার। আপনি আমাদের এলিট ফোর্সকে আসতে বলেন আর সবকিছু ব্যবস্থা করেন। জি স্যার, আমি করতেছি। ঠিক আছে। কিন্তু স্যার, আমি একটা কথা বুঝলাম না। 9 জনের জন্য 9টা AWM, তাহলে আরো একটা ড্রাগন অফ দিয়ে কি হবে? আপনি হয়তো ভুলে যাইতেছেন, আই এম দি বেস্ট স্নিপার শুটার ইন বাংলাদেশ এবং আমি ড্রাগনও ব্যবহার করতে বেশি পছন্দ করি। সরি স্যার, মনে ছিল না। যা বলছি সেটা এখন করেন। জি স্যার। আপনি কি আইজিপি স্যারকে আসতে বলেছেন? জি স্যার, আইজিপি স্যার আসতেছে। ঠিক আছে, আমি এখনই আসতেছি। কোনো সময় অপচয় না করে দ্রুত রেডি হয়ে নিলাম। আম্মু, আমি গেলাম, একটা জরুরি কাজ আছে তাই যেতে হইতেছে। ঠিক আছে, যা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। আমি আর কোনো কথা বললাম না, দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। মামুনি, উনি কই গেল? জানি না, বললো কি একটা কাজ পড়েছে। ও আচ্ছা। এদিকে আমি পার্কের সামনে পৌঁছাতেই দেখি মানুষের অনেক ভিড় আর সব ধরনের বাহিনী আছে। আমাকে আইজিপি স্যার ডাক দিলেন। লিয়াস সাহেব, এটা কি ঠিক হইতেছে? কোনটা স্যার? আপনি নাকি ভিতরে ঢুকবেন স্নাইপার রাইফেল নিয়ে? জি স্যার। এটার কোনো প্রয়োজন আছে কি? ঠিক বুঝলাম না স্যার। আমাদের তো স্নাইপার শুটার আছে, তারাই সামলাইতে পারবে। স্যার, আমি চাই নিজে এই সমস্যার সমাধান করতে। আপনার যা ভালো মনে হয়। এদিকে আমার বাসায় মামুনি, দুপুরের জন্য কি রান্না করব? তুই এখন আমার কাছে এসে বস। জি মামুনি। আম্মু টিভি চালু করতে দেখলো যে সব চ্যানেলে একটা খবর সরাসরি সম্প্রচার করতেছে। আজকে দুপুর প্রায় 12টার সময় এক্স পার্কে এক জঙ্গি হামলা হয় আর লিয়াস ইসলাম নিজে পুরো দায়িত্ব নিয়ে মিশন পরিচালনা করেছেন। তারা এখন শেষ প্রস্তুতি নিচ্ছেন। খবর দেখার পর আম্মু আর তামান্না দুজনের অবস্থা খারাপ।
আম্মু আর তামান্না একে অপরের মুখের দিকে তাকালো। আমি আমার পরিকল্পনা অনুযায়ী পার্কের ভিতরে প্রবেশ করলাম। ভিতর থেকে অনেক গুলোগুলি এর শব্দ আসছে। ভিতরে প্রবেশ করার কিছুক্ষণ পরে প্রচণ্ড জোরে একটা শব্দ হলো। আমার আর কিছুই মনে নাই। হঠাৎ আমি ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আমি বুঝতে পারলাম যে আমি একটা বিছানায়। আশেপাশে তাকিয়ে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। আমি দেখলাম আমার শরীরে অনেক যন্ত্র লাগানো, মুখে অক্সিজেন মাস্ক লাগানো, শরীর একদম নাড়াতে পারছিলাম না। সামনে পার দিকে তাকিয়ে দেখি বাম পাশে আম্মু বসে আছে আর ডান দিকে একজন মেয়ে বসে আছে, কিন্তু কে সেটা বুঝতে পারছিলাম না। একটু দূরে একটা লোক বসে আছে, হয়তো আব্বু কিংবা কোনো ডাক্তার। হঠাৎ ডান দিকের মেয়েটি নড়ে উঠল এবং আমার মাথার কাছে আসলো। আমি মেয়েটির চোখের দিকে তাকালাম। মেয়েটির চোখের কোণায় পানি। আরো একটু ভালো করে খেয়াল করে দেখলাম মেয়েটি তামান্না। তামান্নার চোখ দেখে আমার কেন জানি মনে হলো তামান্না অনেক খুশি হয়েছে। তামান্না চোখে পানি মুছে ঘরের লাইট জ্বালিয়ে দিল। মামনি দেখো, ওনার জ্ঞান ফিরেছে। কই আলহামদুলিল্লাহ। আমি গিয়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসি। কিরে বাবা, কেমন লাগছে তোর? খুব কষ্ট হইতেছে না? আমার কাছে এসে আমার মাথায় হাত দিয়ে, না আম্মু। আমি কিছু বলার আগেই আম্মু একজনকে নিয়ে ঘরের মধ্যে প্রবেশ করলো। ডাক্তার হবে হয়তো। সে আমার সামনে আসলো। আপনি কোনো কথা বলবেন না, শুধু মাথা নাড়াবেন। হ্যাঁ সূচক মাথা নাড়ালাম। আপনার দায়িত্বে আছেন ডাক্তার মিলা আর আমি তার অ্যাসিস্ট্যান্ট। আপনার বোধহয় খুব কষ্ট হইতেছে। না সূচক মাথা নাড়ালাম। এখন আপনাকে একটু ঘুমের ইঞ্জেকশন দিতেছি। ডাক্তার একটা ঘুমের ইঞ্জেকশন আমাকে দিয়ে দিল আর কিছুক্ষণের মধ্যেই আমি ঘুমিয়ে পড়লাম। যখন ঘুম ভাঙলো আমার অনেক আত্মীয়কে দেখতে পেলাম। আজকে একটু বেশি ভালো লাগছে। ডান পাশে তাকিয়ে দেখি অ্যাপ্রন পরা একটা মেয়ে বসা। ডাক্তার হবে হয়তো। আমি ডাক্তার নীলা, আপনার সার্বিক দায়িত্বে আমি আছি। এখন কেমন আছেন? ভালো। ক্ষুধা লাগছে আপনার? জি ডাক্তার, আমার কি হয়েছিল? কি হয়েছিল সেটা তো পারবো না, কিন্তু এটা জেনে রাখুন আপনি 3 দিন ধরে অজ্ঞান ছিলেন। আমি এতটাই অবাক যে কিছু বলতে পারছিলাম না। আপনি রেস্ট নেন। ডাক্তার উঠে আব্বুর সাথে কথা বলতে লাগলো আর এদিকে তামান্না এসে আমার মাথায় হাত রেখে মাথায় বিলি কেটে দিচ্ছে। আপনি এখানে আসছেন কেন? না এসে কিভাবে থাকি বলুন? বাসায় থাকতেই পারতেন, শুধু শুধু এখানে আসছেন। আমাদের কথার মাঝেই আম্মু আসলো। আম্মু এসে যা বলল সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু বলল, তুই তো এই কয়দিনে অজ্ঞান ছিলি, তামান্না সারাক্ষণ তোর পাশে ছিল। আমি এতটাই অবাক যে কিছু বলতে পারছিলাম না। তামান্না 5 ওয়াক্ত নামাজ তো পড়েইছে। আল্লাহ যেন তোকে তাড়াতাড়ি সুস্থ করে দেয়, সেজন্য নফল নামাজ পড়ছে। কি বলছো মা? ঠিকমতো খাওয়া দাওয়া না করে সব সময় তোর পাশে বসে কোরআন শরীফ তেলাওয়াত করেছে। তোর জন্য আল্লাহর কাছে কান্না করছে। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। মামনি ওনাকে একটু বিশ্রাম নিতে দাও। আর এসব কথা কি না বললে হয় না? আমাকে বলতে দে। আল্লাহ হয়তো তামান্নার দোয়া কবুল করেছে, সেজন্য হয়তো তুই এত তাড়াতাড়ি সুস্থ হয়েছিস। কেন? তামান্নার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালাম। আপনার এখন কোনো কথা বলার দরকার নাই। না, এখনই আমাকে বলেন। আগে আপনি সুস্থ হন, তারপর এসব নিয়ে কথা বলা যাবে। আমি আর কোনো কথা বললাম না। আমি শুয়ে আছি, হঠাৎ দরজায় কি যেন কড়া নাড়ল। দেখি আইজিপি স্যার আমার সাথে দেখা করতে আসছেন। স্যারকে দেখে তামান্না আমার বাম পাশে আমার মাথার কাছে এসে বসলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন এখন লিয়াস সাহেব? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাকে একটু বসিয়ে দিন তো, তামান্নাকে বললাম। জি। কোনো দরকার নাই, এমনি আপনার শরীরের অবস্থা ভালো না, আপনি শুয়ে থাকুন। না স্যার, আগের চেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমার সমস্যা হবে না। তামান্নাকে ইশারা করতেই তামান্না আমার পিঠের নিচ দিয়ে হাত দিয়ে এবং সামনের বুকের উপর হাত দিয়ে ধরে তুলল। বলা যায় এক প্রকার জড়িয়ে ধরে আমাকে বসিয়ে দিল। এই সময়টুকু আমার কাছে কতটা ভালো লেগেছে সেটা বোঝানো সম্ভব না। তামান্না যখন আমাকে জড়িয়ে ধরল তখন একটা ইচ্ছা উকি দিল, যদি তামান্নাকে সারা জীবন এভাবেই আমার পাশে পেতাম তাহলে ভালোই হতো। তামান্নার মুখ যখন আমার একদম কাছাকাছি, ইচ্ছে করছিল তামান্নার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেই, কিন্তু নিজেকে সংযত করলাম, কারণ তামান্না শুধু একজন নারী না, তিনি একজন
সহি পর্দাশীল নারী, তাই তামান্নার মর্যাদা রক্ষা করা উচিত। আপনারা সবাই একটু বাইরে যান, আমি একটু স্যারের সাথে একা কথা বলতে চাই। আমার কথা শুনে সবাই বাইরে গেল, শুধুমাত্র তামান্না যায় নাই। আমি থাকি, যদি আপনার কোনো সমস্যা হয়। আপনাকে ধন্যবাদ, আপনি একটু বাইরে যান, আমার সমস্যা হলে আমি আপনাকে ডেকে দেব। লিয়াস সাহেব, উনি যখন জানতে চাইছে তখন উনি থাক না এখন। আমাদের কথার মাঝে আবার উনি কেন থাকবেন? তামান্নাকে উদ্দেশ্য করে বললাম। সমস্যা নেই, আপনি থাকতে পারেন। জি ধন্যবাদ। ডাক্তারের সাথে কথা বললাম, কিছুক্ষণ সময় লাগবে। এটাই তো আসল সমস্যা স্যার। সমস্যা মানে? ঠিক বুঝলাম না। হাসপাতালে থাকলে আমি আরো অসুস্থ হয়ে যাব। এর চেয়ে একটা ফুটবল ম্যাচ খেলে আসি, তাহলে একদম সুস্থ হয়ে যাব। এজন্যই আপনাকে আমার এত ভালো লাগে, নিজে অসুস্থ হয়ে অন্যকে হাসাইতেছেন। আচ্ছা স্যার, আমার সাথে আসলে কি হয়েছিল বলতে পারেন? আমার কিছুই মনে নাই। আপনি আগে সুস্থ হন, তারপর না হয় জেনে নেবেন। স্যার, যতক্ষণ পর্যন্ত আমি জানতে না পারবো আমার সাথে কি হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমার ঠিক মতো ঘুম হবে না। আমি জানতাম আপনি জেদ করবেন, তাই ইলাইট ফোর্স এর এক সদস্যকে সঙ্গে নিয়ে এসেছি যে আপনার সাথে মিশনে ছিল। স্যার, আপনি দেখি আমার অনেক কিছু জেনে গেছেন। সেটা তো জানতেই হবে। তা সেই এলিট ফোর্সের সদস্য কোথায়? বাইরে আছে, আমি আসতে বলতেছি। জি বলেন। আইজিপি স্যার নিজের ফোন বের করে তার অ্যাসিস্ট্যান্টকে বললেন যেন সুমনকে, মানে সেই সদস্যকে ভিতরে পাঠিয়ে দেয়। আর একটু পরে দরজায় কড়া নাড়ল। ভিতরে আসবো স্যার? জি আসুন। আসসালামু আলাইকুম স্যার, এখন কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। বসুন, চেয়ার দেখিয়ে বললাম। সমস্যা নেই স্যার, আমি দাঁড়িয়ে থাকতে পারবো। আরে বসেন তো, এখানে এত ফর্মাল হতে হবে না। ধন্যবাদ স্যার। আপনাকে এখানে নিয়ে আসার একটা মুখ্য উদ্দেশ্য আছে। জি স্যার, আমি জানি। তাহলে আপনি দেরি না করে সম্পূর্ণ বর্ণনা দিন। জি স্যার। আপনি বলুন। আপনি যখন আমাদের নিয়ে ভিতরে ঢুকলেন তখন আমরা আপনার প্ল্যান অনুযায়ী কাজ করতে থাকলাম, কিন্তু আমাদের জানা ছিল না যে সেখানে রিমোট কন্ট্রোল বোমা আগে থেকেই লাগানো ছিল। তারপর হঠাৎ একটা বোমা ফেটে যায় আর দেয়াল ভেঙে আপনার উপরে পড়ে। আমরা আপনাকে তখনই উদ্ধার করতে চেয়েছিলাম, কিন্তু আপনার নির্দেশ ছিল কে আহত হলে তাকে পরেও সাহায্য করা যাবে, তার আগে শত্রু দমন করতে হবে। ভালো কাজ করেছেন। আমরা জঙ্গিদের হত্যা করি, তারপর আপনার কাছে এসে আপনাকে উদ্ধার করি। এর পরেরটুকু আমার কাছে থেকে শুনেন। জি স্যার বলেন। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আপনার মাথায় কোনো ব্যান্ডেজ নাই। সত্যি তো নাই? ব্যান্ডেজ নাই কারণ সৌভাগ্যক্রমে আপনার মাথায় তেমন একটা আঘাত লাগে নাই, কিন্তু আপনার শরীরের বিভিন্ন জায়গায় ফেটে গেছে। সেজন্য অপারেশনের পরেও আপনার শরীরে 9 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে। এত রক্তক্ষরণ হয়েছিল আমার? জি, এবং আপনি 3 দিন অজ্ঞান ছিলেন। তারপরে বাকিটুকু তো আপনি নিজে জানেন। জি স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে প্ল্যান করার জন্য আর এতগুলো নিষ্পাপ জীবন রক্ষা করার জন্য। এটা আমার দায়িত্ব স্যার। তারপরেও এটা আপনার প্রাপ্য। আচ্ছা, আপনারা কি ওই জঙ্গিদের বিষয়ে কিছু জানতে পারছেন? তদন্ত চলছে স্যার। আমাকে অবশ্যই একটা রিপোর্ট তৈরি করে দিবেন। জি স্যার। আচ্ছা, আজকে তাহলে উঠি লিয়াস সাহেব, কালকে আবার আসবো। ঠিক আছে স্যার। স্যার ভালো থাকবেন, আসি। জি, আপনিও ভালো থাকবেন। আইজিপি স্যার আর সুমন চলে গেল। এদিকে আমি তামান্নার দিকে তাকিয়ে রীতিমতো ধাক্কা খেলাম। দেখি তামান্নার চোখ মুছতেছে। এ কি, আপনি কান্না করতেছেন কেন? কই কান্না করতেছি? মিথ্যা হাসি দেওয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ। আমি স্পষ্ট দেখতেছি আপনি কান্না করতেছেন। তামান্না নীরবে কাঁদছে। কি হয়েছে তামান্না, কান্না করছেন কেন? যদি আপনার কিছু হয়ে যেত? কি আর হবে, সর্বোচ্চ হলে মরে যেতাম। খবরদার, আর যদি এসব বাজে বাজে কথা বলেন তাহলে ভালো হবে না বলে দিলাম। আমি জানি না এই অভিমানের কারণ কি। এটা কৃতজ্ঞতা নাকি শ্রদ্ধা নাকি অন্য কিছু, আমি জানি না, কিন্তু তামান্না এর অভিমান আমার অনেক ভালো লাগলো। হাসপাতালে আরো 10 দিনের মতো থাকতে হলো। এই 10 দিন তামান্না প্রায় সব সময় আমার পাশে থেকেছে। এতটা যত্ন আমার করেছে, যেটা দেখে আমি বিস্মিত। আমাকে বাড়ি কবে যেতে দিবেন ডাক্তার? দেখুন, আপনি এখনো পুরোপুরি সুস্থ না, তাই যেতে দিতে পারছি না। আমার এখানে থাকতে ভালো লাগে না। আমার মনে হয় আমি বাসায় গেলেই দ্রুত ভালো হব। আপনি বললেই তো আর হবে না।
তবে যেতে দিতে পারি, তবে একটা শর্ত আছে। কি সত্য? আপনার সেবা আর যত্ন করার জন্য 24 ঘন্টা একজনকে দরকার। ডাক্তার, আমি ওনার সেবা করব। আপনি পারবেন তো? জি, আমি পারবো। আচ্ছা, ঠিক আছে। আপনি ছাড়পত্র দিয়ে দেন। তামান্নার কথা শুনে আমি শুধু তামান্নার দিকে তাকিয়ে থাকলাম, কিছু বলতে পারলাম না। ঠিক আছে, আমি ছাড়পত্র দিয়ে দিতেছি, কিন্তু আপনি অবশ্যই ওনার যত্ন নেবেন। অবশ্যই নিব, আপনি চিন্তা করবেন না। আর আমি প্রতি সপ্তাহে আপনার বাসায় আসবো আপনার উন্নতি দেখতে। আমাকে উদ্দেশ্য করে বলল, অবশ্যই ডাক্তার। আপনি আমার সাথে আসুন, ওষুধ সব বুঝে নেবেন। জি ডাক্তার। তামান্না ডাক্তারের কাছ থেকে সবকিছু বুঝে নিল আর আমরা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর থেকে তামান্না আমার আরো কাছে আসতে শুরু করে। তামান্নার প্রায় সবসময় আমার সাথে থাকে। তামান্না নিজে আমাকে খাইয়ে দেয়, খাইতে না চাইলে জোর করে আমাকে খাওয়াতো। আমাকে নিয়ে ঘুরতে বের হয়। সঠিক সময়ে আমাকে ওষুধ খাওয়ানোর সব কাজ যেন তামান্না পরম ভালোবাসায় করতেছে। এখন এমন হয়েছে আমি তামান্নাকে ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না। তামান্না চেষ্টা করে সবসময় আমার কাছে কাছে থাকার। আল্লাহ এর রহমতে আমি ধীরে ধীরে সুস্থ হইতে শুরু করি। এভাবে চলছিল। তামান্না আমার কাছাকাছি থাকলে আমার অনেক ভালো লাগে। আমি যেন তামান্নার মায়ায় পড়ে গেছি। হঠাৎ একদিন আমার এক জুনিয়র অফিসার আমাকে কল দেয়। তখন তামান্না আমাকে বাগানে নিয়ে এসেছে। আমি অসুস্থ প্রায় 13 দিন। এতদিন পর কেন জুনিয়র অফিসার কল দিল ঠিক বুঝতে পারছিলাম না। যদিও কিছুদিন আগে বাসায় এসে আমার সাথে দেখা করে গেছে, তারপরেও অনেকটা বিস্ময় নিয়ে কলটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি স্যার ভালো। স্যার একটা প্রয়োজনে আপনাকে বিরক্ত করতেছি। বলেন, কি প্রয়োজন? স্যার আপনি আমাদের একটা কাজ করে দিয়েছিলেন। কোন কাজ ঠিক বুঝতে পারছি না। আপনি বলেছিলেন ঢাকা জেলার সব কারখানা ম্যানেজারদের বায়োডাটা জোগাড় করতে। কথাটা শোনার পর বুকের মধ্যে কেমন যেন একটু মোচড় দিয়ে উঠল, কিন্তু কেন এমন হলো আমি জানি না। আমি কিছু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে পড়লাম। স্যার স্যার আপনি কি শুনতে পাচ্ছেন? জি শুনতেছি, বলেন আপনি। স্যার সব ম্যানেজারদের বায়োডাটা জোগাড় করে ফেলেছি আমরা। অনেক দ্রুত কাজটা করে ফেললেন মনে হয়। সরি স্যার, কাজটা আরও একটু কম সময়ে শেষ করা উচিত ছিল। আচ্ছা, কোনো ব্যাপার না। ধন্যবাদ স্যার। এরপর থেকে সময় নষ্ট করবেন না। জি স্যার অবশ্যই। কি প্রয়োজন কল দিয়েছেন বললেন না তো? স্যার বায়োডাটা জোগাড় করে ফেলেছি, এরপর কি করতে হবে যদি বলতেন তাহলে ভালো হতো। এখন একটা কাজ করেন। কি কাজ স্যার? সমস্ত বায়োডাটা একটা পেন ড্রাইভে করে আমার বাসায় নিয়ে আসেন। জি স্যার, আমি এখনই আসতেছি। জি আসেন, কিন্তু গাড়ি অবশ্যই সাবধানে চালাবেন। জি স্যার। আমি কল কেটে দেওয়ার পর পাশে তাকাতেই দেখি তামান্না একটু দূরে দাঁড়িয়ে আছে। আমি তামান্নাকে ডাক দিলাম, এই যে শুনছেন, এদিকে আসুন। জি আসতেছি। তামান্না আমার কাছে এসে দাঁড়ালো, একদম আমার কাছে, আর মুখটা আমার মাথার কাছে নিয়ে আসলো। কিছু লাগবে? না। কে কল দিয়েছিল? অফিস থেকে একজন জুনিয়র অফিসার। ও আচ্ছা, তা কি বললো? আপনার জন্য সুখবর আছে। আমার জন্য সুখবর মানে? আপনি শুনলে অনেক খুশি হবেন। ঠিক বুঝলাম না। আপনার মামার কাছে খুব তাড়াতাড়ি যেতে পারবেন। কিভাবে? এই ঢাকা জেলার সব কারখানার ম্যানেজারদের তথ্য জোগাড় করা হয়েছে। এখন শুধু সেখান থেকে আপনার মামাকে খুঁজে বের করতে হবে। ও। কেন জানি মুখটা মলিন হয়ে গেল। আপনি খুশি হন নাই? হ্যাঁ, অনেক খুশি হয়েছি। 2-1 দিনের ভেতরে আপনি নিজের মানুষজনদের কাছে ফিরে যেতে পারবেন। তামান্না চোখ মুছতেছে। তামান্না আমাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে চোখ মুছতে মুছতে ভিতরে চলে গেল। তামান্না কেন কান্না করতেছে ঠিক বুঝলাম না, তাই তামান্নার কান্না করার কারণ খুঁজতে লাগলাম। বেশ কিছুক্ষণ পরে একটা গাড়ি এসে থামলো। জুনিয়র অফিসার রোহান বাসায় এসে পড়েছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসেন। একটা চেয়ার দেখিয়ে বললাম। ধন্যবাদ স্যার। আমি যা বলেছি নিয়ে আসছেন তো? জি স্যার, আপনার কথা মতো পেন ড্রাইভে সব তথ্য নিয়ে আসছি স্যার। আচ্ছা, একটু অপেক্ষা করুন। জি। আমাকে ডাক দিলাম, কিন্তু ভিতর থেকে তামান্না এসে পড়ল। মামুনি রান্নাঘরে ব্যস্ত, কি লাগবে আমাকে বলুন। আমার ল্যাপটপটা আমার টেবিলে রাখা আছে, যদি দয়া করে এনে দেন তাহলে অনেক উপকার হয়।
আচ্ছা আমি এনে দিতেছি। তামান্না ভেতরে গিয়ে একটু পরে আমার ল্যাপটপ নিয়ে ফেরত আসলো। আমি ল্যাপটপটা অফিসারের দিকে এগিয়ে দিলাম। আপনাকে ধন্যবাদ। আরও কিছু লাগবে? জি না। আমি তাহলে ভেতরে মামুনির কাছে যাই? না, এখানে দাঁড়িয়ে থাকুন। কেন? আপনাকে দরকার আছে। ঠিক আছে। আমার কথা শুনে তামান্না আমার একদম কাছে এসে দাঁড়ালো। আমি সামনে তাকিয়ে দেখি জুনিয়র অফিসার রোহান আমাদের দিকে তাকিয়ে আছে। আপনি এভাবে চুপচাপ বসে আছেন কেন? এমনি স্যার। এখন কাজ করেন। স্যার আমি তো আমার ল্যাপটপ সঙ্গে নিয়ে এসেছি। জানি আপনি নিয়ে আসছেন, তারপরও আমার ল্যাপটপটা দিলাম। কিন্তু কেন স্যার? এমনি জানতে পারবেন। অফিসার ল্যাপটপ চালু করে পেন ড্রাইভ সংযুক্ত করলো। প্রথমে বায়োডাটা ফিলটা আমার ল্যাপটপে কপি করে রাখুন। জি স্যার, করেছি। এবার ফিলটা চালু করুন। করেছি স্যার। রাসেল মুন্সি নামে একজন আছে, একটু দেখুন তো। স্যার এখানে রাসেল মুন্সি নামে কোনো তথ্য নেই। তাহলে শুধু রাসেল দিয়ে চেষ্টা করেন। স্যার রাসেল নামে 980 জনের তথ্য আছে। এবার দেখুন তো এই 980 জনের মধ্যে কার বাড়ি চাঁদপুরে। একটু অপেক্ষা করুন স্যার, আমি দেখতেছি। হ্যাঁ দেখুন। স্যার রাসেল নামের 23 জনের বাড়ি চাঁদপুরে। বায়োডাটাতে কি সবার ছবি আছে? জি স্যার আছে। তাহলে ছবিগুলো একটু দেখান। জি অবশ্যই। অফিসার ল্যাপটপ আমার দিকে ঘুরিয়ে দিয়ে একটা একটা করে ছবি দেখাতে লাগলো। আপনি দেখেন তো কোনটা আপনার মামা। তামান্নাকে উদ্দেশ্য করে বললাম। জি দেখতেছি। ভালো করে দেখেন। থামেন, এটা আমার মামা। আপনি কি নিশ্চিত এটা আপনার মামা? এটা কি বলতেছেন আপনি? আমি আমার মামাকে চিনব না? তামান্নার কথায় লজ্জা পেলাম। আমাকে দেখে অফিসার মুখ টিপে টিপে হাসতে লাগলো। আপনি এনার ফোন নাম্বারটা একটু বের করেন তো। এই নিন স্যার। আমি নাম্বার আমার মোবাইলে নিয়ে কল করতে গিয়েও কেন জানি কল করলাম না। আচ্ছা, সে কোন কারখানায় ম্যানেজার? স্যার তিনি এক্সজেড টেক্সটাইল মিলস এর ম্যানেজার। ওইখানে কয়েকজন অফিসার পাঠিয়ে দেন এবং এখানে নিয়ে আসতে বলেন। আমি এখন বলতেছি স্যার। আমি তামান্নাকে ভেতরে পাঠিয়ে দিলাম আর বললাম আমি না ডাকলে যেন না আসে। প্রায় 1 ঘন্টা পরে আরো একটি গাড়ি এসে থামলো। ছবি ওই লোকটাকে সহ কয়েকজন পুলিশ আমার সামনে এলো। আমাকে এখানে কেন নিয়ে আসা হয়েছে সেটা কি আমি জানতে পারি? আপনি চিন্তিত হবেন না, বসুন। জি। আপনার সম্পূর্ণ নাম কি? রাসেল মুন্সি। আপনার ভাগ্নে কি নিখোঁজ? হ্যাঁ হ্যাঁ। আপনারা কি তাকে পেয়েছেন? বলুন না, আপনারা কি তাকে পেয়েছেন? আপনি কি কোনো হারানোর অভিযোগ করেছিলেন? হ্যাঁ করেছিলাম। আপনার ভাগ্নের নাম কি? তামান্না। জি, একটু অপেক্ষা করুন। আমি জোর করে একবার ডাক দিতেই তামান্না এসে হাজির। তার মামাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। আপনি ওনাকে ভেতরে নিয়ে যান, তামান্নাকে উদ্দেশ্য করে বললাম। ঠিক আছে। তামান্না তার মামাকে ভেতরে নিয়ে গেল। স্যার আমরা আসি তাহলে। এক কাজ করেন, আপনারা এখানে যারা আছেন এবং রোহান সাহেব আপনার বাকি সদস্যদের নিয়ে এক্স রেস্টুরেন্টে যান। সেখানে সবাই নিজেদের ইচ্ছা মতো দুপুরের খাবার খাবেন। আমি কল করে বলে দিতেছি, বিল আমি পরিশোধ করে দিব। ধন্যবাদ স্যার। সবাই চলে গেলে আমি ধীরে ধীরে ভিতরে গিয়ে বসলাম। ধন্যবাদ স্যার। কেন? আমার ভাগ্নের এতটা খেয়াল রাখার জন্য। এটা কোনো ব্যাপার না। চল তাহলে মা। এখনই কেন? দুপুরের খাবার খেয়ে তারপর যাবেন। না আজকে যাই। সেটা বললে হয় নাকি? দুপুরে খেয়ে তারপর যাবেন। ঠিক আছে। আর আপনি এখন গিয়ে সব কিছু গুছিয়ে নেন। আমার ঘরে ওয়ার্ড্রপে দেখবেন ব্যাগ আছে। তামান্নাকে উদ্দেশ্য করে বললাম। তামান্না উপরে গেল আর কিছুক্ষণ পর ফিরে আসলে সবাই একসাথে খেতে বসলাম। কিন্তু আমি আর তামান্না কেউ খেতে পারলাম না। আমি কেন খেতে পারলাম না জানি না। খাবার গলা দিয়ে নামতেছে না। আর তামান্না শুধু টেবিলে বসেছে, সে খাবে না। তামান্না আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলছে না। খাওয়া দাওয়া শেষ হবার পর তামান্না চলে গেল। যাওয়ার আগে আম্মুকে জড়িয়ে ধরে অনেক কান্না করলো। আমি শুধু নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম। যাওয়ার সময় বারবার আমার দিকে ফিরে তাকাইতেছিল। তামান্নার চোখে পানি, সেটা স্পষ্ট দেখতে পারছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। তামান্না চলে যাওয়ার পর আমার কিছুই ভালো লাগতেছে না। প্রতিটা মুহূর্ত আমি তামান্নার অভাব অনুভব করি, তামান্নার জন্য ছটফট করি। তামান্না চলে যাওয়ার পর আমার দুনিয়া যেন থমকে গেছে। তামান্না যাওয়ার পরে আমি তামান্নার মূল্য বুঝতে পারলাম।
তামান্না যাওয়ার সময় যদি তামান্নার হাতটা ধরে বলতাম যে আমার ছেড়ে যেও না, তাহলে হয়তো যেত না। কিন্তু আমি যেমনটা অনুভব করি সেরকম কি তামান্না অনুভব করে? হয়তো আবার হয়তো না। তামান্না যাওয়ার পর বেশিরভাগ সময় আমি একা থাকি। মাঝে মাঝে ভুল করে তামান্নাকে ডাক দেই। আবার আম্মু কয়েকদিন আমাকে বলেছে আমি নাকি ঘুমের মাঝেও তামান্নাকে ডাক দেই। আম্মু হয়তো আমার অবস্থা বুঝতে পারছে। একদিন রাতে তামান্নার কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ছিলাম। হঠাৎ কোনো এক অজানা কারণে ঘুম ভেঙে গেল। কিন্তু একটু পরেই আমি বুঝতে পারলাম যে আমার ঘুম এমনি ভাঙে নাই, আমার ফোনটা বাজতেছে। ফোনটা নিয়ে দেখি গুলশান থানার নাম্বারে। আমি ভাবতে লাগলাম হঠাৎ গুলশান থানা থেকে এত রাতে কেন আমাকে কল করা হলো। ভাবতে ভাবতে আবার কল আসলো। একটু বিরক্ত হয়ে কলটা ধরলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি গুলশান থানা থেকে এসআই বাবলু বলতেছি। আপনি হঠাৎ এত রাতে কল দিয়েছেন কেন? প্রথমে আমাকে ক্ষমা করবেন স্যার, আপনাকে এত রাতে বিরক্ত করার জন্য। আচ্ছা, সমস্যা নেই। ধন্যবাদ স্যার। আমাকে এত রাতে স্মরণ করার কারণটা কি আমি জানতে পারি? স্যার, একটা মেয়ে থানায় এসে বারবার আপনার নাম বলতেছে আর বলতেছে আপনার সাথে কথা বলতে চাই। আমার অনেক রাগ হলো, কারণ কে না কে এসে বলল আর অমনি আমাকে কল করতে হবে, তাও আবার এত রাতে। কি পরিমাণ রাগ যে হলো সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নাই? সরি স্যার। কিসের সরি? এত রাতে আপনি একজন সিনিয়র অফিসারকে কল করছেন শুধু একটা অপরিচিত মেয়ের জন্য? স্যার, মেয়েটি বললো যে আপনি তাকে চেনেন। যে কেউ এসে বললেই আপনি কি আমাকে কল করবেন নাকি? স্যার, মেয়েটির নাম তামান্না। তামান্নার নাম শুনে আমার মাথায় ঘোরান দিল আর আমার হৃৎপিণ্ড আরো জোরে জোরে রক্ত সঞ্চালন করতে লাগলো। আমার মনে হলো আমি যেন আমার হৃৎপিণ্ডের শব্দ শুনতে পারছি। একটু পরে আমি আবার বাস্তবে ফিরে আসলাম। আবার এটা অন্য কোনো তামান্না হতে পারে। স্যার, আপনি কি শুনতে পাচ্ছেন? মেয়েটি এখন কোথায়? স্যার, আমার সামনে বসে আছে। ওনার সাথে একটু কথা বলবো। জি স্যার, দিতেছি। হ্যাঁ, দিন ওনাকে। বাবুল সাহেব ল্যান্ডলাইন এর রিসিভারটা তামান্নাকে দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালামের উত্তর শুনেই আমার হৃদস্পন্দন আরো বেড়ে গেল। এটা তো আমার তামান্না। আপনি এত রাতে গুলশানে কি করেন? আমাকে দয়া করে বাঁচান। আপনি কান্না করবেন না। দয়া করে আমাকে ওদের কাছ থেকে বাঁচান। আপনি একটু শান্ত হন। আপনি এখানে আসেন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এখনই আসতেছি। আপনি অফিসারকে রিসিভার দিন, আমি কথা বলবো। জি, দিতেছি। তামান্না এসআই বাবুলকে রিসিভার দিল। জি স্যার, বলুন। দুঃখিত আপনার সাথে খারাপ ব্যবহারের জন্য। সমস্যা নেই স্যার। স্যার, আমরা কি মেয়েটিকে আপনার পাশে পৌঁছে দিব? ধন্যবাদ, কিন্তু সেটার কোনো প্রয়োজন নেই। কেন স্যার? আমি নিজেই আসতেছি। আপনি একটা কাজ করেন। জি স্যার, বলেন। আপনি মেয়েটির ফুল প্রোটেকশন দেন। জি স্যার, আমি সবাইকে সতর্ক করে দিতেছি। হ্যাঁ, সেটাই করেন। আর এখনই আমি আরো কিছু পুলিশ পাঠিয়ে দিতেছি। ঠিক আছে স্যার, পাঠিয়ে দিন। মেয়েটি যেন সামান্য কোনো ক্ষতি না হয়। স্যার, আপনি চিন্তা করবেন না। ঠিক আছে, আমি আসতেছি। অপর পাশ থেকে কোনো কথা শোনার আগেই কল কেটে দিলাম। তারপর কন্ট্রোল রুমে কল দিয়ে আমার পরিচয় দিলাম এবং বললাম যাতে এখনই 100 পুলিশ গুলশান থানায় পাঠিয়ে দেয়। কথা বলা শেষ করে আমি বিছানা থেকে দ্রুত উঠে পড়লাম। আমার শরীর পুরোপুরি সুস্থ না, কিন্তু তারপরেও এখন আমার কোনো সমস্যা হইতেছে না। আমার এমন মনে হইতেছে যে এখন আমার শরীরে এত পরিমাণ শক্তি সব তছনছ করে ফেলবো। কাপড় বদলানোর সময় নাই। ট্রাউজার পরা ছিলাম, এখন শুধু একটা টি শার্ট পরে সিঁড়ি দিয়ে দ্রুত নিচে নামতে লাগলাম। আব্বুর হয়তো রাতে পানি পিপাসা লেগেছিল, তাই রান্নাঘর থেকে জগ নিয়ে বের হতে দেখলাম। আব্বু আমাকে দেখি পুরাই অবাক। তুমি এত রাতে কোথায় যাইতেছো বাবা? আব্বু, একটু কাজ আছে, যাইতে হবে। তুমি তো অসুস্থ। আব্বু, এখন এত কিছু চিন্তা করার সময় নাই, আমার যেতেই হবে। তোমার হঠাৎ কি এমন কাজ পড়লো যে তোমার যেতেই হবে? ফিরে এসে আপনাকে আমি সব বলবো। তোমার শরীর খারাপ, আমিও তোমার সাথে যাব। আপনার যেতে হবে না, আমি একটু পরেই ফিরে আসব। তুমি তো গাড়ি ঠিক করে চালাতে পারবা না। পারবো আব্বু, আপনি চিন্তা করবেন না। আব্বুকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি গাড়ি নিয়ে বের হয়ে গেলাম। লুকিং গ্লাসে তাকিয়ে দেখি আব্বু রাস্তায় দাঁড়িয়ে দেখতেছে। আমি খুব দ্রুত গতিতে গাড়ি চালাতে লাগলাম। গাড়ি চালানোর সময় কন্ট্রোল রুম থেকে কল দিয়ে জানিয়ে দিল যে 100 জন পুলিশ পৌঁছে গেছে।
ঢাকা রাস্তায় প্রায় সব সময় জ্যাম, কিন্তু এই গভীর রাতে গাড়ি একটু কম, তাই জ্যাম নেই। গুলশান থানায় পৌঁছাতেই প্রায় 3টা বেজে গেল। থানার গেটে পৌঁছাতেই দেখি থানার চারপাশে পুলিশ সব দাঁড়িয়ে আছে। আমি গাড়ি থামাতেই কয়েকজন আমার গাড়ির পাশে এসে দাঁড়ালো। গাড়ির জানালার কাঁচ নামিয়ে দিতেই আমাকে চিনে ফেললো। আমাকে দেখেই সালাম দিল। আমি গেট খোলার ইশারা করতেই গেট খুলে গেল। গাড়ি নিয়ে ভিতরে ঢুকতেই থানার ভিতর থেকে একজন অফিসার এসে গাড়ির পাশে দাঁড়ালো। আমি গাড়ি থেকে নামার সাথে সাথে আমাকে সালাম দিল। স্যার, আমি এসআই বাবলু। নাইস টু মিট ইউ। মেয়েটি কোথায়? ভিতরে আছে স্যার। চলুন ভিতরে। বাবুল সাহেব আমাকে ভিতরে নিয়ে গেল। ভিতরে গিয়ে দেখি তামান্না একটা চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে। তামান্না আমাকে দেখে প্রায় দৌড়ে এসে জড়িয়ে ধরলো, আর জড়িয়ে ধরে কান্না করে দিল। আমিও তামান্নাকে জড়িয়ে ধরলাম। আপনার আসতে এত দেরি হলো কেন? কেন? আমি কতটা ভয় পেয়েছি জানেন আপনি? এখন তো আমি এসে গেছি। তামান্না আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। আমার এত ভালো লাগছিল বলার মতো না। ইচ্ছে করতেছিল যেন তামান্নাকে এভাবে জড়িয়ে রাখি সারা জীবন। হঠাৎ পাশে তাকাতেই দেখি সব অফিসার মুসকি মুসকি হাসতেছে। আমি হালকা লজ্জা পেলাম। আমাকে এখন একটু ছেড়ে দিন, সবাই দেখতেছে তো। এতক্ষণে তামান্নার একটু হোশ আসলো। এতক্ষণে মায়াকে জড়িয়ে ধরেছিল, সেজন্য লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিল। মাথা নিচু করে আমার পাশে দাঁড়ালো। স্যার, ইনি আপনার কি হন? আমার হবু স্ত্রী। আমার কথা শুনে তামান্না আমার দিকে অবাক দৃষ্টিতে তাকালো, তারপর লজ্জায় মাথা নামিয়ে ফেললো। আমি এসআই বাবুলের সাথে সামান্য কিছু কথা বলে তামান্নাকে নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি সবাই জেগে আছে, এমনকি আমার পিচ্চি বোনটিও সেও জেগে আছে। আবুকে দেখলাম পায়চারি করতেছে। আমাকে আর তামান্নাকে দেখে সবাই একটু হকচকিয়ে গেল। কিরে, তুই কই গিয়েছিলি আর তামান্নাকে কই পেলি? একটু থামেন, পরে আমি আম্মুকে সব বললাম। আম্মু আর আব্বু একবার আমার দিকে তাকায়, আবার তামান্নার দিকে তাকায়, আর আমার ছোট বোন তো তামান্নার কোলে গিয়ে বসে পড়ছে। যাক মা, ভালোই করছো। আপনি কি কিছু খেয়েছেন? তামান্নাকে বললাম। তামান্না মাথা নিচু করলো। বুঝলাম কিছু খাই নাই। আচ্ছা, কি হয়েছিল মা বলতো একটু? আম্মু, এখন না শুনলে হয় না? কেন, সমস্যা কি? এমনি সে ক্লান্ত, আর এখনই তার কাছে থেকে সব শুনতে হবে? আমি তাও ভুলেই গিয়েছিলাম। আমি উপরে মায়ের ঘরে চলে গেলাম। তামান্না খেয়ে নিল এবং আম্মুর সাথে ঘুমাতে গেল। সকালে কারো ডাকে আমার ঘুম ভাঙলো। চেয়ে দেখি তামান্না। জানালা দিয়ে আলো এসে তামান্নার মুখে পড়ছে। তামান্নাকে অনেক মায়াবী লাগতেছে। উঠে পড়ুন। এত সকালে উঠতে হবে কেন? এখন কি আর সকাল আছে? কেন, কয়টা বাজে? আপনি নিজেই দেখুন। কি 11টা বেজে গেছে? ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম। এখন ওঠেন, সবাই আপনার জন্য বসে আছে। ঠিক আছে, আপনি যান। আমি ফ্রেশ হয়ে নিচে এসে দেখি সবাই বসে আছে। আমি যে চেয়ারটায় বসি সেটার একদম মুখোমুখি তামান্না বসেছে। খাওয়ার সময় মাঝে মাঝে তামান্নার চোখে চোখ পড়তেই তামান্নার লজ্জায় চোখ নামিয়ে ফেলল। খাওয়া শেষ করে সবাই একসাথে সোফায় বসলাম। তামান্না আমাদের পাশে বসলো। মা বলতো কি হয়েছে? মামনি, আমি সব বলবো। ভাইয়া, আমাকে স্কুলে দিয়ে আসো। আজকে স্কুলে যেতে হবে না, এ নাও আমার ফোন, যাও গেম খেলো। পিচ্চিকে আমার ফোনটা দিয়ে দিলাম। পিচ্চি খুব খুশি হয়ে গেল। ওরে, স্কুলে দিয়ে আসলেই পারতি। 2-1 দিন স্কুলে না গেলে কিছুই হবে না। মা, তুমি বলো। জি, বলতেছি। আপনি একদম সম্পূর্ণ বলবেন, একটা কমাও বাদ দিবেন না। আপনার বাসা থেকে বের হয়ে মামা আমাকে সোজা নিজের বাসায় নিয়ে গেল। তারপর? আমাকে পেয়ে মামা খুশি হলেও মামিকে দেখে মনে হলো তিনি খুশি হতে পারেন নাই। আমাকে যেহেতু মামা মামির ঘরের পাশে থাকতে দিয়েছিল, তাই রাতের বেলা তাদের সব কথা আমি স্পষ্ট শুনতে পেলাম। আমাকে নিয়ে মামা আর মামির মধ্যে ঝগড়া লেগেছে। কি কথা হয়েছে তাদের মধ্যে? ওকে এখানে নিয়ে আসছো কেন? কেন নিয়ে আসছি মানে? ও আমার ভাগ্নি। আমি সেটা জানি, কিন্তু এখানে কেন? তামান্নার সৎ মা ওকে বিয়ে দিতে চাইছিল, তাই আমি ওকে এখানে নিয়ে আসছি। বিয়ে দিবে সেটা তো ভালো কথা, তাহলে তুমি এখানে নিয়ে আসছো কেন? আরে, বিয়ে দিতে চাইছিল এক বড়লোক বৃদ্ধ এর সাথে। বৃদ্ধ হয়েছে তো কি হয়েছে? কি মানতে চাইতেছো তুমি? বিয়ে তো একদিন করতেই হবে, আর বর বৃদ্ধ হলে আর ধনী হলে সমস্যা কোথায়? তাই বলে নিজের বাবার বয়সে একজনকে বিয়ে করতে হবে? বর তো ধনী, তাই তামান্না সেখানে সুখেই থাকতো।
তোমার মাথায় বুদ্ধি নাই। 2 দিন পরে যদি বুড়োটা মরে যায় তখন? সব সম্পত্তি তামান্নার, আর নতুন একটা বিয়ে করে নিবে। ছি, এসব কি মানসিকতা তোমার? এসব ঢং বাদ দাও। আমি যা বলছি সেটা ঠিকই বলছি। তামান্না এখন বিয়ে করবে না? তাহলে আমার এখানে তামান্না পড়ালেখা করবে। তোমার মাথা ঠিক আছে? এখানে মাথা খারাপের কি দেখলা? এমনি সংসারের খারাপ অবস্থা, তার মধ্যে অন্যের মেয়েকে পালন করা অসম্ভব। আমাদের আরও একটা সন্তান থাকলে কি আমরা তাকে লালন পালন করতাম না? দরদ দেখানো বন্ধ করো। মা তো আগেই মরে গেছে, এখন বাপটাও মরছে, আর ঝামেলা আমার ঘাড়ে এসে পড়লো। কি বলছো এসব? এখন বলো, তামান্নাকে তুমি নিয়ে আসবা, আমাকে আগে বলো নাই কেন? আর ওকে কি আজকে আনতে চাইছিলাম নাকি? তাহলে বেশ কয়েকদিন আগে আমি তামান্নাকে আমার কাছে আনতে চাইছিলাম, কিন্তু ঢাকায় আসার পর তামান্নার সব কিছু ছিনতাই হয়ে যায়। তামান্নাকে কিভাবে খুঁজে পেল? পুলিশের অতিরিক্ত আইজিপি তাকে নিজের বাসায় রাখে এবং আমাকে খুঁজে বের করে, আর আমি এখন আজকে তামান্নাকে তার বাসা থেকে নিয়ে আসলাম। ও, এখন বুঝতে পারছি। আইজিপি এর কাছে নিজের সব সম্মান সতীত্ব বিক্রি করে দিয়ে এখন আমাদের কাছে আসছে। আমি না, আর একটাও বাজে কথা বলবা না। এতটুকু পর্যন্ত বলার পর তামান্না প্রবল কান্নায় ভেঙে পড়ল। আম্মু তামান্নাকে জড়িয়ে ধরল। তামান্না আম্মুকে জড়িয়ে ধরেও কান্না করতে থাকলো। তামান্নার কান্না দেখে আমার নিজের চোখ দিয়েও কখন যে অশ্রু বের হওয়া শুরু করেছে আমি জানি না। নিজের চোখ মুছে নিলাম। তামান্নার কান্নার আওয়াজ একটু কমে আসলো। তামান্না ভাঙা ভাঙা কণ্ঠে আবার বলতে শুরু করলো, মামা মামির কথোপকথন। আস্তে কথা বলো, আমি ঠিকই বলছি। ওইসব মেয়েদের আমার চেনা আছে, শুধু বাহিরে পর্দা করে আর ভিতরে ভিতরে সব খারাপ কাজ করে বেড়ায়। অনেক বলছো, আর না, তামান্না আজকে থেকে এই বাড়িতেই থাকবে। আমিও দেখব তামান্না কয়দিন এই বাড়িতে থাকতে পারে। কেন, কি করবে তুমি? যা করার দরকার সেটাই করব। তামান্নার সাথে উল্টাপাল্টা কিছু করলে ভালো হবে না। যা হবে দেখা যাবে। তামান্না এবার একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর কি হলো? পরের দিন থেকে মামির আচরণ একদম স্বাভাবিক হয়ে গেল। আমি ভাবলাম মামি হয়তো সব মেনে নিয়েছে, কিন্তু কিন্তু কি? মামি ভেতরে ভেতরে অন্য কিছুর মতলব করে। কি রকম? গতকালকে সকালে মামা অফিসে চলে যাওয়ার পর মামি কাউকে কল করে আসতে বলে। আমি ভেবেছিলাম কোনো আত্মীয় হবে মামির, কিন্তু সন্ধ্যার দিকে মামি আমাকে নিয়ে বাইরে বের হয়। বাইরে বের হতেই একটা গাড়ি থেকে কয়েকজন বের হয় আর আমাকে গাড়িতে উঠিয়ে নেয়। লোকটা প্রথমেই আমার মুখ চেপে ধরে, সেই জন্য আমি চিৎকার করতে পারি নাই। আপনার মামি কিছু করলো না? মামি, উনি তো খুব হেসে হেসে ওদের সাথে কথা বলেছিলেন। তারপর বাকি লোকগুলো গাড়িতে উঠলো। আর আপনার মামা? মামা ওর ওভার শিফট ছিল, তাই বাসায় আসে নাই। তারপর বলুন। আমাকে নিয়ে যাওয়ার সময় একজনকে দেখে চিনতে পারলাম। কে ছিল সে? যে বুড়ো লোকটার সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল তার একজন লোক, যেটার থেকে আমি বুঝতে পারি মামি ওই বুড়ো লোকটা অথবা মামা মামি দুজনের মধ্যে কারোর সাথে কথা বলে এই কাজটা করেছে। কি আজকে আপনার মামির একদিন কি আমার একদিন? দেখাইতেছি মজা কাকে বলে। অনেক জোরে আর রাগ নিয়ে কথাটা বললাম। কথাটা বলেই আমি দাঁড়িয়ে পড়লাম। এখনই তামান্নার মামির বাসায় যাওয়ার সিদ্ধান্ত নিলাম। দরজার দিকে এক পা বাড়াতেই তামান্না আমার হাত ধরে ফেলল। কি হয়েছে? আপনি আমার মামির কিছু করবেন না? যে আপনার এত বড় ক্ষতি করতে চায় তাকে আপনি বাঁচাতে চাইতেছেন? দয়া করে আপনি কিছু করবেন না। মামির ছোট্ট ছোট 2টা সন্তান আছে, তাদের কি হবে? তামান্নার চোখের দিকে তাকিয়ে আর কিছু করতে পারলাম না, বসে পড়লাম। আপনি ওদের কাছ থেকে পালালেন কিভাবে? ওরা একটা মোড়ে গাড়ি থামায়, ধীরে ধীরে সবাই নামতে থাকে। একসময় বুঝতে পারলাম সবাই নেমে গেছে, কিন্তু আমার হাত বাঁধা এবং গামছা দিয়ে নিকাপের উপর দিয়েই আমার মুখ বাঁধা। তাহলে কিভাবে পালালেন? হঠাৎ আমার হাতের বাঁধন আলগা হয়ে এলো এবং মুখের বাঁধন খুলে গেল। সামনে তাকিয়ে দেখি একটা লোক বসে আছে, সে আমার বাঁধনগুলো খুলে দিচ্ছে। কেন খুলে দিল? সেটা আমি জানি না। বাঁধন খুলে দেওয়ার পর লোকটা শুধু বলল, ওরা এখন ব্যস্ত, তুমি পালিয়ে যাও। তুই কি করলি রে মা? আমি পাশে তাকাতেই দেখি লোকগুলো টং দোকানে বসে চা খাইতেছে। তাই আমি কিছু চিন্তা না করে গাড়ি থেকে নেমে দৌড় দিলাম। রাস্তা অন্ধকার থাকায় লোকগুলো আমাকে দেখতে পায় নাই। আপনি কি করলেন?
আমি দৌড়াতে দৌড়াতে কখন যে থানার সামনে এসেছি জানি না। থানার মধ্যে ঢুকেই এসআইকে বলি আপনাকে কল করতে, কিন্তু সে রাজি হয় না। অনেক অনুরোধ করে তাকে রাজি করলাম, আর বাকিটা আপনি জানেন। তামান্নার কথা বলা শেষ করার পর আমি খেয়াল করলাম আমার চোখ দিয়ে পানি পড়তেছে। সেগুলো মুছে নিলাম। আমার ইচ্ছে করছিল তামান্নাকে একটু জড়িয়ে ধরি। হঠাৎ একটা কল আসে আমার অফিস থেকে। আমি ফোনের কথা বলা শেষ করে গাড়ির চাবি হাতে নিলাম। তুই কই যাইতেছিস? আম্মু, অফিস থেকে কল আসছিল, একটু জরুরি কাজ আছে। তুই এখনো সুস্থ না। আমাকে যেতেই হবে। আমি অফিসে গেলাম, কিছু বলবে, কিন্তু তখন আমার চোখে আগুন জ্বলছিল। অফিস থেকে প্রায় 2 ঘন্টা পর বাসায় আসলাম। দেখলাম সবাই আগের মতোই বসে আছে। কি কাজ করে আসলি? ছিল কিছু কাজ। বল আমাকে। আসলে গতকালকে আসার আগে অফিসারকে বলেছিলাম এলাকার যত সিসিটিভি ফুটেজ আছে সব চেক করতে, কেন বলেছিলেন? যাতে যারা আপনাকে নিয়ে যেতে চাইছিল তাদের ধরতে পারি। কি পেরেছেন? তাহলে শুনুন, অফিসে যা হয়েছে। আমি অফিসে যেতেই জুনিয়র অফিসার আমার সামনে এসে দাঁড়ালো। কি পাওয়া গেছে? স্যার, পাওয়া গেছে, আর তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। এখন এখানে নিয়ে আসতেছে। কিছুক্ষণ পর পুলিশ ভ্যান এসে থামলো। সিসিটিভি ফুটেজের সাথে মিলিয়ে নেওয়া হলো। পুলিশ অফিসারের মধ্যে একজন কথা বলে উঠল। স্যার, এদের কাছে কিছু আগের মডেল ও বন্দুক পাওয়া গেছে। দেখান দেখি। এই যে স্যার। ওদের এখন কি করব স্যার? প্রথমে এদের বিরুদ্ধে অপহরণ এবং অবৈধ অস্ত্রের মামলা দায়ের করো এবং আদালত থেকে এদের জন্য 10 দিন বা আরো বেশি দিনের রিমান্ডের ব্যবস্থা করো। জি স্যার। তারপর আমি বাসায় চলে আসছি। এখন কি করবি? কোন ব্যাপারে? তামান্নার ব্যাপারে। তামান্নার ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত নিলেন? তারপর আমি যা বললাম সেটার জন্য হয়তো কেউ প্রস্তুত ছিল না। আমি সবার দিকে এক নজর তাকাইলাম এবং দেখলাম যে সবাই আমার দিকে উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। তামান্নাকে আমি বিয়ে করতে চাই। ভেবেছিলাম এই কথাটা বলার পর আব্বু আম্মু একটু রেগে যাবে, কিন্তু তেমন কিছুই হলো না। সবাইকে স্বাভাবিক দেখলাম। তামান্না মাথা নিচু করে আছে। তুমি কি ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিয়েছো? জি আব্বু, অনেকদিন আগেই নিয়েছি, কিন্তু বলা হয়নি। তুই আগে বললেই পারতি। আমি তোর বাবাকে কয়েকদিন ধরে আর তামান্নার বিয়ের কথা বলতেছি। সত্যি আম্মু? হ্যাঁ, তামান্নাকে পেয়ে আমি যেন নিজের একটা মেয়েকে পেয়েছি, আর আমার মেয়ে সারা জীবন আমার কাছেই থাকবে। তাহলে তো সব হয়ে গেল। কারো তো কোনো আপত্তি নাই? আমার আপত্তি আছে। তামান্নার কথা শোনার পরে বুকের ভিতরে একদম মোচড় দিয়ে উঠল। আমি আর আব্বু আম্মু তামান্নার দিকে তাকালাম। আপনার কি আপত্তি? কাপা কাপা কণ্ঠে বললাম। আমি কারো করুণা বা দয়ায় থাকতে চাই না। আপনি কি বলছেন এসব? কি বললাম আমি? আপনি দয়ায় থাকবেন কেন? আজকে আমার এই খারাপ অবস্থা দেখে আপনি হয়তো আমাকে দয়া করে নিজের স্ত্রীর মর্যাদা দিতে চাইছেন, কিন্তু আমি সেই দয়া নিয়ে বেঁচে থাকতে পারবো না। আপনাকে আমি কোনো দয়া করতেছি না। তাহলে এটা কি? আমি জানি বিয়ের আগে কাউকে ভালোবাসা হারাম, কিন্তু আমি যে আপনাকে ভালোবেসে ফেলেছি, আর তাই আমি চাই আমার ভালোবাসা হালাল করতে। কথাটা কতটুকু সত্যি? আপনি আমার থেকে দূরে যাওয়ার পরে আপনার অভাব আমি প্রতিটা মুহূর্তেই অনুভব করেছি। একটা রাতেও ঠিকমতো ঘুমাতে পারি নাই। মাঝে মাঝে ইচ্ছে করছিল আপনাকে কাছে নিয়ে আমার মনের সব কথা বলি, কিন্তু বলা হয়নি। আপনি আমাকে এখনো দেখেন নাই, তাহলে আপনি আমাকে ভালোবাসলেন কিভাবে? চেহারা দেখে কি ভালোবাসা হয়? একটা মানুষের মধ্যে অন্য একজনের জন্য কেন যে ভালোবাসা জাগ্রত হয় সেটা শুধু আল্লাহই জানে। যে ভালোবাসে সে নিজেও জানে না যে এত মানুষ থাকতে সে কেন তাকেই ভালোবাসে। আমি দেখতে অনেক কুৎসিত, আমার চেহারা অনেক বিশ্রী। আমি তো আপনার চেহারাকে ভালোবাসি না, আমি আপনাকে ভালোবাসি। আপনি তো আমার সম্পর্কে তেমন কিছুই জানেন না। আমি তো একটা বাজে মেয়ে হতে পারি। আচ্ছা, আমি মেনে নিলাম আপনি একটা বাজে মেয়ে, কিন্তু আপনার তো একদিন একটা ছেলের সাথে বিয়ে হবে, কি তাই না? আল্লাহ চাইলে হবে। তাহলে সেই ছেলেটা আমি হলে সমস্যা কোথায়? তামান্না মাথা নিচু করে আছে। আচ্ছা, আমি একটু আমার ঘরে গেলাম, আপনি আপনার মতামত আম্মুকে জানিয়ে দিন। তামান্নাকে উদ্দেশ্য করে বললাম। তামান্না চুপ করে মাথা নিচু করে আছে। আমি অনেক চিন্তায় পড়ে গেলাম। কথা না বলে আমার ঘরে চলে আসলাম। আমার ঘরে এসে ফ্রেশ হয়ে একটু বিছানায় শুয়ে চোখ বন্ধ করলাম। একটু পরে মনে হলো কেউ যেন আমাকে ডাকতেছে। সামনে তাকিয়ে দেখি আমার পিচ্চি বোন ডাকতেছে।
ভাইয়া ওটো, কেন, কি হয়েছে? আম্মু তোমায় ডাকতেছে। আচ্ছা চলো তাহলে। পিচ্চিকে কুলে নিয়ে আমি নিচে আসলাম, আর মাঝে অজানা আতঙ্ক তামান্নার মাথা নিচু করে আছে। কি বলবে আম্মু? এতক্ষণ কি করলি? এই তো শুয়েছিলাম। এখন যাও, বিয়ের ব্যবস্থা করো। মানে? মানে তামান্না বিয়ের জন্য রাজি? আম্মু যা বললো সেটা কি সত্যি? তামান্নাকে বললাম। তামান্না শুধু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। ঠিক আছে, আমি তাহলে বিয়ের আয়োজন করি। থামেন, কেন, কি হয়েছে আবার? আমার কিছু শর্ত আছে। ঠিক আছে, বলুন আপনার শর্ত। কোনো আয়োজন নয়, কোনো অনুষ্ঠান নয়, আর বিয়ে আজকেই হবে। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আমি আইজিপি স্যারকে কল করে সব বললাম। আমার কয়েকজন কাছের জুনিয়র অফিসারকে আসতে বললাম, এবং এসআই বাবুলকে বললাম যেন সন্ধ্যায় একজন কাজে নিয়ে আমার বাসায় আসে, এবং সবার খাবার ব্যবস্থা করার জন্য আমার পরিচিত রেস্টুরেন্টে খাবারের অর্ডার দিলাম। তারপর আমি তামান্না, আব্বু, আম্মু আর পিচ্ছি কিছু কেনাকাটা করতে গেলাম। তামান্না আমাকে একটা নেভি ব্লু রঙের শেরওয়ানি পছন্দ করে দিল, আর নিজে একটা নেভি ব্লু রঙের বোরকার সেট নিল, সাথে হাত মোজা, পা মোজা এবং জুতা। এরপর তামান্না আম্মুর সাথে গিয়ে আরো কিছু পোশাক কিনলো। ভাইয়া আমাকে একটা শেরওয়ানি কিনে দাও। ঠিক আছে আপু, ছোট বোনের আবদার বুঝতেই পারতেছেন। আচ্ছা, এই শেরওয়ানির ছোট মাপের হবে? দুঃখিত স্যার, নেই। আচ্ছা তাহলে ছোটদের শেরওয়ানি বের করেন, একই রঙের। জি স্যার। পিচ্চিকে সুন্দর করে একটা শেরওয়ানি কিনে দিলাম। আব্বুকে পাঞ্জাবি আর পাজামা কিনে দিলাম। আম্মু কিছু কাপড় কিনলো। তারপর আমরা বাসায় চলে আসলাম। বিকাল থেকে সবাই আসতে শুরু করেছে, যাদের আমি আসতে বলেছি। আব্বু আর পিচ্ছি আগে রেডি হয়ে নিচে গেছে। সন্ধ্যার একটু পরে আমি রেডি হয়ে নিচে গেলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি লিয়াস সাহেব, হুট করে বিয়ে করতেছেন যে? করতেছি আর কি স্যার। একটু পরে আম্মু তামান্নাকে নিয়ে নিচে আসতে লাগলো। তামান্নাকে দেখে আমার তো মাথা ঘুরে গেল। সম্পূর্ণ পর্দা করা, শুধুমাত্র চোখ দেখা যাইতেছে, আর তাতেই আমি ঘায়েল হয়ে গেছি। মনে হইতেছে আমি এখন পড়ে যাব। তামান্না নিচে এসে আমার দিকে তাকালো। আমার সাথে চোখে চোখ রাখতেই আমি চোখ মেরে দিলাম, আর তামান্না এতটা লজ্জা পেয়ে গেল যা বলার মতো না। লজ্জায় তামান্নার মুখ যে রাঙ্গা হয়ে গেছে সেটা চোখ দেখেই বোঝা যাইতেছে। আমাকে আর তামান্নাকে পাশাপাশি বসানো হলো। তারপর বিয়ের কাজ শুরু হলো। দেনমোহর কত দেওয়া হবে? কত দিব আম্মু? কাজী সাহেব, আপনি 10 লক্ষ টাকা দেনমোহর লিখেন। না কাজী সাহেব, আপনি দেনমোহর 1001 টাকা লিখেন। তামান্নার কথা শুনে সেখানে থাকা সবাই বিস্মিত হয়। সবাই এবার তামান্নার দিকে তাকায়। কারণটা কি জানতে পারি? আমাদের সম্পর্ক স্থায়ী হওয়া জরুরি। দেনমোহর বেশি না হলেও চলবে। ঠিক বুঝলাম না। আমাদের সম্পর্ক যদি টিকে থাকাই হয় তাহলে সেটা এমনিতেই টিকবে, আর যদি না টিকার হয় তাহলে আরো বেশি দেনমোহর ধার্য করেও লাভ হবে না। আমার যদি কিছু হয়ে যায় তখন কি হবে? আপনি থাকলে আমার টাকার দরকার নাই, আর যদি আপনি না থাকেন তাহলে টাকা দিয়ে তো সেই শূন্যতা পূরণ করা যাবে না। ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। আপনাকে ধন্যবাদ। কাজী সাহেব, বিয়ের দেনমোহর লেখেন। কাজী সাহেবকে বলার পর উনি বিয়ের কাজ শুরু করে দিলেন। কন্যা সম্প্রদান করলেন আইজিপি স্যার। আল্লাহর রহমতে আমার আর তামান্নার বিয়ে সম্পন্ন হয়ে গেল। খাওয়া দাওয়ার পরে সবাই বসে একটু গল্প করলাম। সবাইকে বিদায় দিয়ে প্রায় রাত 10টা বেজে গেল। তামান্নাকে আম্মু বাসর ঘরে নিয়ে গেছে, আর আমি অপেক্ষা করতেছি কখন বাসর ঘরে যাব। মানে এই প্রথম বিয়ে করলাম তো, তাই উৎসাহ একটু বেশি। ও সরি, আমি ভুলেই গেছি, সবাই তো একটা বিয়ে করে, আর সেটা তো প্রথমেই হয়। রাত 11টা। আমার ঘরের সামনে আমি দাঁড়িয়ে আছি। নিজের ঘরে যাইতেও আজকে কেমন যেন লাগতেছে। যাই হোক, অনেক সাহস নিয়ে আমি ঘরের ভেতরে প্রবেশ করলাম। দরজা লক করে দিলাম। আমার পরি দেখি বিছানার মাঝখানে বসে আছে। আমি হালকা একটু কাশি দিতেই নড়ে চড়ে বসলো। আমি তামান্নার কাছে গিয়ে ধীরে ধীরে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যান, অজু করে আসেন, নামাজ পড়বো একসাথে। ঠিক আছে। তামান্নার আগেই অজু করা ছিল। আমি অজু করে আসলাম। ওয়াশরুম থেকে বের হয়ে দেখি 2টা জায়নামাজ বিছানো। পরে আমি আর তামান্না নামাজ পড়ে নিলাম। বিছানায় তামান্না বসে আছে। আমি গিয়ে তামান্নার সামনে বসলাম। এখন কি আমি আপনাকে দেখতে পারি? না। কেন?
আমার দেনমোহর আপনি পরিশোধ করেন নাই। ও আচ্ছা, ঠিক আছে, এখনই দিয়ে দিতেছি। আমি আমার ওয়ার্ড্রপ খুললাম আর সেখানে থেকে 2টা 500 টাকার নতুন ব্যান্ডেল আর একটা 1 টাকার নোট, যেটা খুব দুর্লভ, তামান্নাকে এনে দিলাম। এই নেন আপনার দেনমোহর। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার কি আপনাকে দেখতে পারি আমি? না, আবার কি হলো? আমার আরও একটা শর্ত আছে। বলেন, আপনার কি শর্ত? আপনি ঠিক মতো নামাজ পড়েন না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়বেন। ঠিক আছে, পড়ব। ওয়াদা করেন? ওয়াদা করলাম, আমি 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ব। খুব ভালো। এখন কি আমি আপনাকে দেখতে পারি? আপনার বউকে আপনি দেখবেন, সমস্যা নাই। তাই বুঝি? কিন্তু হিজাব আপনার খুলতে হবে। আচ্ছা ঠিক আছে। আমি অনেকক্ষণ চেষ্টা করার পরেও হিজাব খুলতে পারলাম না। মায়ের কাণ্ড দেখে তামান্না মুস্কি মুস্কি হাসতে লাগলো। তারপর তামান্না নিজেই হিজাব খুলল, কিন্তু মুখের উপর থেকে সরালো না। আমি তামান্নার মুখের উপর থেকে হিজাব সরাতেই আমার বেহুশ হওয়ার অবস্থা হলো। এত সুন্দর একটা মানুষ হতে পারে সেটা কল্পনা করা অসম্ভব। আমি তামান্নার দিকে তাকিয়ে থাকলাম। তামান্না আমার এই অবস্থা দেখে লজ্জাও পেল, আবার মুস্কি মুস্কি হাসতে লাগলো। এর চেয়ে অবাক করা কথা হলো, এই পরীটা আমার বউ। তামান্না আমাকে ধাক্কা দিলে আমার ধ্যান ভাঙলো। কি দেখেন এইভাবে? পরী দেখতেছি। পরি কই থেকে পাইলেন? আপনি তো পরী। কি যে বলেন! তামান্না অনেক লজ্জা পেল। আপনি এত সুন্দর কেন? ভয়ঙ্কর রকমের সুন্দর, চোখ ফেরাতে পারছি না। তামান্নার লজ্জায় লাল হয়ে গেছে। আমি তামান্নার আরো কাছে গিয়ে তামান্নার কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম। তামান্না এতটা লজ্জা পেল যে আমার বুকের মধ্যে মুখ লুকালো আর এত শক্ত করে আমাকে জড়িয়ে ধরলো যা বলা মুশকিল। অনেক সময় আমরা এভাবে থাকলাম, তারপর তামান্নাকে বুকে নিয়ে শুয়ে পড়লাম। তামান্না আমার দিকে এখনো তাকায় নাই, লজ্জায় মুখ এখনো আমার বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। তামান্নাকে স্বাভাবিক করার জন্য আমি কথা বললাম, আমরা কি আপনি আপনি করব নাকি তুমিতে যাব? আমি আপনাকে আপনি করেই ডাকবো, আপনি চাইলে তুমি করে বলতে পারেন। আচ্ছা তাহলে থাক, আপনি করে বলাই ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তখন আপনি কেন বললেন যে আপনি দেখতে কুৎসিত? আপনার ভালোবাসা যাচাই করার জন্য। আমার একটা আবদার আছে। বলেন, কি আবদার? আমার আরো একটা পরী লাগবে। কি বললেন আপনি? আজকে আমাকে বিয়ে করলেন, আমাকে পরি বললেন, এখন আবার আরো একটা পরি লাগবে? মানে আবার বিয়ে করবেন? তামান্নার কথা শুনে হাসতে লাগলাম। আপনি হাসেন, আমি দেখতেছি আপনি কিভাবে বিয়ে করেন। আমার বুকে ঘুষি মারতে লাগলো। আমি কি পাগল? ঘরে একটা বউ আছে যে পরীর চেয়ে বেশি সুন্দরী, আমি আবার আরো একটা বিয়ে করতে যাব কেন? কথা ঘুরান কেন? একটু আগেই তো বললেন যে বিয়ে করবেন। আমি বলেছি আমার একটা পরী দরকার, কিন্তু সেই পরীটা যে আমাদের আব্বু আর আপনাকে আম্মু বলবে সেটা বলা হয় নাই। যা। তামান্না আবার আমার বুকে মুখ লুকালো। আমি লাইট নিভিয়ে এসে আর বলা যাবে না। 5 বছর পর। আপনি একটু তুলিকে নিয়ে ঘুরে আসুন। সেটা তো ঠিক আছে, কিন্তু আমার দুষ্ট পরী কই? মামনির কাছে হয়তো। আচ্ছা এদিকে একটু আসুন তো। বলেন। আমার কাছে আসলো। তামান্নাকে একটা পাপ্পি দিয়ে আমার ছোট পরীকে খুঁজতে গেলাম। আমাদের বিয়ের 1 বছরের মাঝে তামান্না আমাকে একটা ছোট পরী উপহার দেয়। ছোট পরীটা নিজের মায়ের মতো হুড়পড়ি হয়েছে আর আমার মতো দুষ্ট হয়েছে। আব্বু আম্মুর সময় কাটে এই পিচ্চি পরীকে নিয়ে, আর আমি তো বেশিরভাগ সময় বড় পরীকে নিয়েই কাটাই।